আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের সাথে দেখা সম্ভবত। অনেকদিন পরে আপনাদের সাথে ক্লাস। মোহাম্মদ মনির, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কে কে আছেন? হুম, যে যেখান থেকে ক্লাস করছেন নাম তো দেখা যাচ্ছে। কোথা থেকে ক্লাস করছেন এটা একটু লিখে ফেলেন। তাহলে টেস্ট হয়ে যাবে যে আপনারা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আগে ভাগে যদি একটু বলেন। সাথী চন্দ্র, ওয়ালাইকুম সালাম। মাসুদ রানা, ওয়ালাইকুম সালাম। আর কে কে আছেন? মীরা মঞ্জিলা, ওয়ালাইকুম সালাম। কুমকুম, ওয়ালাইকুম আসসালাম। শারমিন রহমান শামা, ওয়ালাইকুম আসসালাম সিলেট থেকে। মনি রংপুর থেকে। শাহ আলম সানি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কুষ্টিয়া থেকে। মীরা মঞ্জিলা, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে, আপনি কেমন আছেন? আহ নিনজামণি, ওয়ালাইকুম আসসালাম। অর্পিতা শুভ্র, আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। গুলেবাতিন মিম, ওয়ালাইকুম আসসালাম ঢাকা থেকে। শারমিন শামা, ওয়ালাইকুম সালাম তো আপনি আগে দিয়েছেন, আমিও আগে নিয়েছি। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন এবং আপনারা সবাই কেমন আছেন? তায়রা ফেরদৌস শাপলা, ওয়ালাইকুম আসসালাম। মীরা মঞ্জিলা, আলহামদুলিল্লাহ। রিফাত হোসেন সাগর, হুম, আপনি দেখছেন, গুড। একটু যদি শেয়ার করে দেন, ফ্রেন্ডদেরকে একটু যদি ট্যাগ করে দেন। অবশ্যই এটা ক্লোজ গ্রুপ, মানে গ্রুপের লোকদেরকে সম্ভবত ট্যাগ করা যাবে। জীবনানন্দ মানুষ, ক্লিয়ার, গুড। আনোয়ার হোসেন রেজা, ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি এসে গেছেন। নাসরিন সুলতানা, আসসালামু আলাইকুম। সুলতানা নামটা খুব কমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সুলতান সুলেমান তো তখনও শুরু হয়নি আপনাদের যখন নাম রাখা হয়েছে, তাহলে এত কমন কিভাবে হলো? কানিজ ফাতেমাকে ট্যাগ করেছেন শারমিন রহমান, গুড। আফসানুর রহমান জেমি, ওয়ালাইকুম আসসালাম। নাসরিন সুলতানা ওয়াচিং। তো জব রিক্রুটমেন্ট টেস্ট প্রিপারেশনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্লাস। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনারা জানেন কয়েকটা মডিউল আছে, একটা হলো পাজলস, যেটা আমরা ক্লাস করেছি, পাজলস। এরপরে ক্রিটিক্যাল রিজনিং আজকে করব, ডেটা সাফিসিয়েন্সি, এছাড়া আছে কিছু আইকিউ কোশ্চেন যেটা আমরা শুরুতে করেছি। শুভ সন্ধ্যা, প্রসেনজিৎ ঘোষ। শালম সানি, হ্যাঁ, চাতক পাখির নেই, হ্যাঁ, এটা তো বাংলা ক্লাসে বলবেন ভাই। অ্যানালিটিক্যাল ক্লাসে তো একটু মানে আর মানে যাই হোক আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি। কিন্তু অ্যানালিটিক্যাল ক্লাসে তো যুক্তির কথা, আবেগের কথা না। আহ তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আমাদের লেকচার 5 হবে আজকে। আজকে আমাদের ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে বেশ কয়েকটা টাইপ আছে। তো টাইপ গুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো, কাজ করতে করতে শিখে ফেলবো ইনশাল্লাহ। তো আজকে যে টাইপটা আলোচনা করবো সেটা হলো কনক্লুশন অর ইনফারেন্স, খুব কাছাকাছি দুইটা টাইপ। হ্যাঁ, কনক্লুশন আপনারা বুঝতে পারছেন কনক্লুশন কি। ইনফার করা মানে হলো, মনে করেন আমি কিছু একটা বললাম, সেখান থেকে আপনারা যেটা লজিক্যালি বোঝা যায়, আপনারা বুঝতে পারলেন, সেগুলো ইনফার করা। তার মানে কিছুটা কনক্লুশনের মতোই। কনক্লুশনের মতোই। তবে কনক্লুশন হলো ওভারঅল জিনিসটা, জিনিসটা, সিদ্ধান্ত জিনিসটা দেয়। আর ইনফারেন্স এটা বড় পয়েন্টের ব্যাপারে হতে পারে, কোন একটা মাইনর পয়েন্টের ব্যাপারে হতে পারে ইনফারেন্সটা।
হ্যাঁ, এটা হলো এইটাই শুধু পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। ক্রিটিক্যাল রিজনিং এর দিক থেকে দুইটা আসলে একই জিনিস। তো যাই হোক, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল কবির। এই হলো আমার নাম ধাম পরিচয়। তো শুরুতে ক্রিটিক্যাল রিজনিং এ কয় রকম কোশ্চেন আছে সেটা যদি আমরা একটু দেখি। ক্রিটিক্যাল রিজনিং এখানে আসলে কি দেখতে পাবেন? ক্রিটিক্যাল রিজনিং দেখবেন কিছু শর্ট রিডিং কম্প্রিহেনশনের মতো। হ্যাঁ, শর্ট রিডিং কম্প্রিহেনশন। কিন্তু কোশ্চেন গুলো যে অ্যাঙ্গেল থেকে হয় সেটা যুক্তি, রিজনিং মানে যুক্তি। তো মানে এই প্রশ্নগুলো যেই অ্যাঙ্গেল থেকে হয় সেটা হলো যুক্তির দিক থেকে প্রশ্নগুলো হয়। তো যার জন্য নামটা হলো ক্রিটিক্যাল রিজনিং। তো ক্রিটিক্যাল রিজনিং এ একটা টাইপ হলো কনক্লুশন, আমি একটু সংক্ষেপে লিখছি। একটা টাইপ হলো কনক্লুশন কোশ্চেন অর ইনফারেন্স কোশ্চেন, যেটা আমরা আজকে করব। ইনফারেন্স কোশ্চেন, কনক্লুশন অর ইনফারেন্স, এটা আই দেওয়ার চেষ্টা করেছি। 2 নাম্বার টাইপটা হলো আমরা স্ট্রেংথেন কোশ্চেন, স্ট্রেংথেন, স্ট্রেংথ থেকে স্ট্রেংথেন। আর এর বিপরীতে আছে উইকেন। দুইটা আসলে একই মুদ্রার এপিট আর ওপিট। দুইটা একটু মানে বক্তার পক্ষে বা বিপক্ষে একটু ডিবেটে অংশগ্রহণ। হ্যাঁ, একটু ডিবেটেবল যেই আর্গুমেন্ট গুলো সেগুলোতে সাধারণত এই কোশ্চেন গুলো থাকে, স্ট্রেংথেন কোশ্চেন আর উইকেন্ড কোশ্চেন। আরেকটা টাইপ হলো আমরা বলতে পারি, আরেকটা টাইপ হলো অ্যাজাম্পশন কোশ্চেন। অ্যাজাম্পশন কোশ্চেন, অ্যাজাম্পশন। আরেকটা টাইপ হলো প্যারাডক্স রিজলভিং। প্যারাডক্স অর্থাৎ কন্ট্রাডিকশন, প্যারাডক্স রিজলিউশন কোশ্চেন, রিজলিউশন কোশ্চেন। অর্থাৎ কোন কন্ট্রাডিকশন থাকলে সেটা রিমুভ করা বলতে পারেন, অর্থাৎ কন্ট্রাডিকশন রিমুভাল বলতে পারেন। 5 নাম্বার টাইপ হলো স্ট্রাকচার, মানে ক্রিটিক্যাল রিজনিং আর্গুমেন্টের স্ট্রাকচার নিয়ে কিছু কোশ্চেন আছে। স্ট্রাকচার অফ আর্গুমেন্ট, স্ট্রাকচার অফ আর্গুমেন্ট। এই হলো মোটামুটি ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন। আরো টাইপে আছে, অন্যান্য টাইপের মধ্যে আদার্স ফেলতে পারেন, আদার্স। তাহলে এই হলো মোটামুটি ক্রিটিক্যাল রিজনিং এর টাইপ। তো এক একটা প্রশ্নের এক এক রকম স্ট্র্যাটেজি। তো আপনারা যদি প্রশ্নটা খেয়াল করেন, এটা কোশ্চেন গুলোকে আপনি শ্রেণীভেদ করা, কিন্তু আপনি যদি আসলে যেরকম আমরা যদি পরীক্ষার হলে আমরা চিন্তা করি না কোনটা এটা অকিক নিয়মের অঙ্ক, কোনটা অনুপাতের অঙ্ক, এগুলো আমরা চিন্তা করি না ম্যাথের ব্যাপারে যেমন বলছি। তো এখানেও তাই, আপনাকে আগে থেকে আসলে টাইপ গুলো সম্পর্কে একটু বুঝার জন্য, জাস্ট আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা টাইপ গুলো বলছি। কিন্তু আসলে ক্রিটিক্যাল রিজনিং যখন আপনি সলভ করবেন তখন এত টাইপ নিয়ে ভাবতে হয় না। আপনি দেখবেন যে আপনাকে কি বলা হয়েছে এবং কি করতে বলা হয়েছে, মানে কি ইনফরমেশন দেওয়া আছে এবং কি করতে বলা হয়েছে, এই দুইটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে টাইপটা অতটা আপনার ম্যাটার করবে না। তারপর বলবো টাইপটা বুঝে নিলে আপনার চিন্তা করতে একটু সুবিধা হবে। টাইপটা হলো জাস্ট আপনার চিন্তা করার একটা গাইডলাইনের জন্য, আপনাকে আর একটু হেল্প করার জন্য। তো যাই হোক, তাহলে আমরা আইরিন সিদ্দিকা, কোনো অসুবিধা নেই, আপনি খুব বেশি কিছু মিস করেননি। তারপরেও ক্লাসের প্রথম অংশটা আপনি একটু শুনে নিতে পারেন পরবর্তীতে। ক্লাস তো আপনার গ্রুপে থাকে বেশ কিছু সময় ধরে। তো যাই হোক, তো আমরা তাহলে শুরু করলাম আজকের আলোচনা। তো প্রথমে আজকে আমরা বলেছি যে আজকে আমরা প্রথম টাইপটা নিয়ে আলোচনা করছি, সেটা হলো কনক্লুশন বা ইনফারেন্স কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এখানে দেখেন একটা আমরা প্যাসেজ দেখতে পাচ্ছি, প্যাসেজটা শুরু হলো, এখনো প্রশ্ন কিন্তু আসেনি। হ্যাঁ, এখনো কিন্তু প্রশ্ন আসেনি, মানে যা কিছু আমাদের সামনে পাই একটা প্রশ্নের জন্য যা কিছু বলা হয় সবই কিন্তু আসলে প্রশ্ন না। প্রশ্ন হলো যে জিনিসটা আপনাকে জিজ্ঞেস করলো সেটাকে আমরা বলবো প্রশ্ন। বাকিটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি, স্টিমুলাস বলতে পারি বা উদ্দীপক বলতে পারি, বাংলায় উদ্দীপক বলতে পারি বা স্টিমুলাস বলতে পারি। আহ তারপর হলো আমরা এরপরে আবার অ্যান্সার অপশন আছে। তার মানে এখানে উদ্দীপক, প্রশ্ন এবং অ্যান্সার অপশন সব কিন্তু একসাথেই থাকে। হ্যাঁ, আপনি জানেন এই জিনিসগুলো, তারপর একটু স্মরণ করিয়ে দেওয়া, মানে যেন আপনার টু দা পয়েন্ট ভাবতে পারেন। তো প্রথমে কি বলা হলো, এই কম্পিউটার ইকুইপড উইথ সিগনেচার রিকগনিশন সফটওয়্যার। এই কম্পিউটার, এটা কিন্তু কম্পিউটারের বর্ণনাটা দিচ্ছে, এটা কিন্তু একটা
মানে যাই হোক এই অংশটা আগে বাদ দিতে পারেন। আর হুইচ কমার পাশে হুইচ দিয়ে এটা কিন্তু সফটওয়্যার সম্পর্কে বলছে। তাহলে এখান থেকে আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম একেবারে, হুইচ রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু এ কম্পিউটার টু দোজ পিপল হুজ সিগনেচার আর অন ফাইল। এই পর্যন্ত আপনি আপাতত বাদ দিতে পারেন। এ কম্পিউটার আইডেন্টিফাইজ এ পারসন সিগনেচার বাই অ্যানালাইজিং, এটা হলো সাবজেক্ট। আমরা যদি সেন্টেন্সটাকে ছোট করে ফেলি, দেখেন মাঝখানের অংশ আমি পড়ছি না। এ কম্পিউটার আইডেন্টিফাইজ এ পারসন সিগনেচার by analyzing not only form of signature but also such characteristics as pen pressure and signing speed. তার মানে একটা কম্পিউটার একজন ব্যক্তির সিগনেচারকে শনাক্ত করে শুধুমাত্র সিগনেচারের ফর্ম বা আকৃতি বিশ্লেষণের দ্বারাই না, শুধু সিগনেচারের ফর্ম বা আকৃতি বিশ্লেষণের দ্বারাই না, বরং পেন প্রেসার, সাইনিং স্পিড মানে কি গতিতে তিনি সাইন করলেন এবং পেনের প্রেসার কি রকম ছিল, এই বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই করে। তার মানে এই কম্পিউটারটা তাহলে কি কি আইডেন্টিফাই করে? সিগনেচারের আকৃতি আইডেন্টিফাই করে, তারপর হচ্ছে সাথে সাথে সিগনেচার দেওয়ার জন্য কলমের যে প্রেসার সেটা আইডেন্টিফাই করে, এবং কি গতিতে সিগনেচার দেওয়া হয়েছে সেটা আইডেন্টিফাই করে। তো কম্পিউটারটা কেমন কম্পিউটার? ইকুইপড উইথ সিগনেচার রিকগনিশন সফটওয়্যার। এখানে একটা দ্যাট উজ্জ্বল আছে, দ্যাট ইজ ইকুইপড উইথ সিগনেচার রিকগনিশন সফটওয়্যার। মানে যে কম্পিউটারে সিগনেচার রিকগনিশন সফটওয়্যার থাকে, তার মানে কম্পিউটারে সিগনেচার রিকগনিশন সফটওয়্যার থাকলে কেবল এই জিনিসটা করতে পারবে। তো সফটওয়্যারটা কি করে? সফটওয়্যার সম্পর্কে একটা কথা বললো, সফটওয়্যার সম্পর্কে বললো। এই হুইচ মানে কিন্তু দা সফটওয়্যার, হুইচ মানে হলো দা সফটওয়্যার। দ্য সফটওয়্যার, এখানে যদি আমি হুইচটাকে কেটে নতুন সেন্টেন্স বানাই তাহলে হবে দ্য সফটওয়্যার restricts access to a computer to those people whose signature are on file। মানে বলতে চাচ্ছে এই সফটওয়্যারটা শুধু তাদেরকে কম্পিউটার অ্যাক্সেস দিবে যাদের সিগনেচার কোথায় আছে? ওই কম্পিউটারের ফাইলের মধ্যে আছে। তার মানে কম্পিউটার ফাইলে আগে থেকে কিছু সিগনেচার সংরক্ষিত থাকবে, এবং কম্পিউটারে একটা সিগনেচার রিকগনিশন সফটওয়্যার যখন ইনস্টল করা হয়, তখন এই কম্পিউটারটা তাহলে সিগনেচার মিলাবে, ফাইলের সিগনেচারের সাথে আমি যে সিগনেচার বা আপনি যে সিগনেচার দিলেন সেটাকে মিলাবে। তাহলে এই মিলানোর জন্য শুধুমাত্র পেনের প্রেসার বা সাইনিং স্পিড এগুলো আইডেন্টিফাই করে না, সাথে সাথে ফর্মও আইডেন্টিফাই করে, অর্থাৎ সিগনেচার আকৃতি আইডেন্টিফাই করে। তার মানে তিনটা জিনিসের কথা এখানে উল্লেখ করা হয়েছে: আকৃতি, সিগনেচার আকৃতি, কলমের প্রেসার চাপটা কেমন ছিল, এবং কি গতিতে সিগনেচার করা হয়েছে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করে। তাই এই হলো মানে প্যাসেজের ওভারঅল বক্তব্য। এরপরে বলা হয়েছে ইভেন দ্য মোস্ট অ্যাডেপ্ট ফরজার্স। অ্যাডেপ্ট মানে হলো দক্ষ, অ্যাডেপ্ট মানে কি? দক্ষ। ইভেন মোস্ট অ্যাডেপ্ট ফরজার্স মানে জালিয়াত, মানে যারা জাল করে, জাল কারিগণ, even the most adept forgers cannot duplicate all the characteristics the program analyzes। বলা হচ্ছে এমনকি সবচেয়ে দক্ষ জালিয়াত যারা, তারাও কি করতে পারেন না, প্রোগ্রাম যতগুলো ক্যারেক্টারিস্টিক অ্যানালাইজ করে তার সবগুলো কি করতে পারেন না, তার সবগুলো ডুপ্লিকেট করতে পারেন না। সবচেয়ে দক্ষরাও পারে না। তাহলে চিন্তা করেন, তাহলে কম দক্ষরা কেমনে পারবে? হ্যাঁ, যারা দক্ষতার দিক থেকে সবচেয়ে এগিয়ে তারাও পারেন না। কি পারেন না? ওই তিনটা জিনিস, সিগনেচার আকৃতি, কলমের প্রেসার এবং সাইনিং স্পিড, তিনটা জিনিস একসাথে মিলাতে পারে না। কোন একটা বা একাধিক বাদ পড়ে যায়। হ্যাঁ, অ্যাডেপ্ট মানে দক্ষ। এরকম আরো দুইটা শব্দ আছে, মানে এগুলা শিখে ফেলেন না, আমি বলে দিচ্ছি, এগুলো ইংলিশের ক্লাস হয়তো আপনারা পাচ্ছেন। একটা হলো অ্যাডাপ্ট, আমি এই অ্যাডেপ্ট শব্দের প্রসঙ্গে সবাইকে বলছি। একটা তো অ্যাডেপ্ট, তাহলে আরেকটা হলো অ্যাডাপ্ট, এবং আরেকটা হলো অ্যাডপ্ট। হ্যাঁ, অ্যাডপ্ট। তাহলে এই তিনটা শব্দের যেই পার্থক্য, অর্থগত পার্থক্য, এগুলো ক্লিয়ার করে নেবেন, কারণ এটা
ইংলিশের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ফরজার্স, মূল শব্দটা হলো ফরজার, আর যেহেতু আমাদের এস আছে তার মানে প্লুরাল। ফরজার মানে জালিয়াত। শারমিন শামা, আপনি যখন ফরজার লিখেছেন, জালিয়াত লিখেছেন, তখন ফরজার লেখা উচিত। তো যাই হোক, তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হলো কি বলে উদ্দীপক পড়লাম। তাহলে কি বলা আছে এই উদ্দীপকের কথাটা আরেকবার বলি। একটা কম্পিউটারে যদি সিগনেচার রিকগনিশন সফটওয়্যার যদি ইনস্টল করা হয়, তখন ওই কম্পিউটারটা একজন ব্যক্তির সিগনেচার আইডেন্টিফাই করার জন্য কমপক্ষে 3টা জিনিস দেখবে। একটা হলো সিগনেচার আকৃতি কেমন, তারপর হলো কলমের স্পিড কেমন, কলমের প্রেসার কেমন, এবং সিগনেচার করার স্পিড কেমন। অ্যাডেপ্ট মানে স্কিল বললে হবে না, স্কিল বলতে হবে। শালম, স্কিল মানে হলো না, এটা হলো আপনার কি বলে, স্কিল হলো নাউন, আর ওইটা হলো কিন্তু অ্যাডজেক্টিভ, তার মানে স্কিলড বানাইতে হবে, স্কিলড। তো যাই হোক, খেয়াল করবেন এগুলো, এগুলো ছোটখাটো জিনিস, কিন্তু এগুলো খেয়াল করবেন, টু দা পয়েন্ট দেখতে হবে তো সবকিছু। তো যাই হোক, তাহলে এখন ওই সফটওয়্যার যখন ইনস্টল করবেন, তখন ওই ইয়েটা মানে সফটওয়্যারটা কি করবে, শুধুমাত্র কম্পিউটারে যাদের সিগনেচার সংরক্ষিত আছে তাদেরকেই কি করবে, অ্যাক্সেস দিবে। এখন আমাদের প্রথম প্রশ্ন হলো, আমাদের প্রশ্নটা হলো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি লজিক্যালি কনক্লুডেড, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি লজিক্যালি কনক্লুডেড ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ। এই প্যাসেজ থেকে, যে একটা শর্ট একটা প্যাসেজ পেলাম আমরা, এই প্যাসেজ থেকে কোনটা কি করা যায়, কনক্লুড করা যায়, যৌক্তিকভাবে কনক্লুড করা যায়। তাহলে দেখেন, এটা রিডিং কম্প্রিহেনশনের মতোই, কিন্তু এখানে যেহেতু লজিকের উপর জোর দেওয়া হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে ক্রিটিক্যাল রিজনিং, এবং এই জন্য এটা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির পার্ট আসে। তাহলে এটা হলো উদ্দীপক, এটা হলো স্টিমুলাস, আর এটা হলো আপনার বলতে পারি কোয়েশ্চেন। এরপরে আসেন অপশন, অপশন থেকে আমাদের 5টা অপশন থেকে বেছে নিতে হবে। তাহলে প্রথম অপশনটা আমরা দেখি, বলা হচ্ছে দ্য টাইম ইট টেকস টু রেকর্ড এন্ড অ্যানালাইজ সিগনেচার মেক দ্য সফটওয়্যার ইমপ্র্যাকটিক্যাল ফর এভরিডে ইউজ। বলা হচ্ছে এখানে এই সফটওয়্যার, এই মানে কি বলে, সিগনেচার অ্যানালাইজ করার জন্য, সিগনেচার রেকর্ড করা এবং অ্যানালাইজ করার জন্য যে সময় নেয়, এই সময়টা এই সফটওয়্যারকে প্রতিদিন ব্যবহারের জন্য অদক্ষ মানে কি বলে, ইমপ্র্যাকটিক্যাল, মানে ব্যবহার অনুপযোগী, বা কি বলে, অর্থাৎ অবাস্তবায়নযোগ্য মানে করে করে দেয়। হ্যাঁ, অবাস্তবায়ন। তাহলে দেখেন তো, মানে এটা যদি আমরা, তার মানে বুঝাতে যাচ্ছে এখানে সিগনেচার গুলো রেকর্ড করতে এবং অ্যানালাইজ করতে টাইম বেশি নেয়, যার কারণে এই সফটওয়্যারটা ইউজ করা ইমপ্র্যাকটিক্যাল। তাহলে এই ধরনের কনক্লুশন আমরা নিতে পারি কিনা, এভরিওয়ান রেসপন্স করতে হবে। এর পক্ষে এতে, এতে এ ইয়েস, এ নো, এভাবে রেসপন্স করেন। এ ইয়েস, এ নো, এভাবে রেসপন্স করেন। একে কি ইয়েস বলবেন নাকি নো বলবেন, শুধু ইয়েস নো বলবেন না, আপনারা এ লিখে ইয়েস অর নো তারপর বলেন, এ দিয়ে ড্যাশ দেন, তারপর ইয়েস নো বলেন, এভরিওয়ান। আমি আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, একজনের কাছ থেকে পেলাম অর্পিতা শুভ্রা, গুলেবাতিন মিম আপনার কাছ থেকে পেলাম, তমা ফাহমিদার কাছ থেকে পেলাম, শারমিন রহমান শামার কাছ থেকে পেলাম, মামুন আব্দুল্লাহর কাছ থেকে পেলাম, ইয়াসির হাবিব শুভর কাছ থেকে পেলাম, দেলোয়ার হোসেন বাপ্পির কাছ থেকে পেলাম, তমা ফাহমিদার কাছ থেকে 2বার পেয়েছে অবশ্য, আব্দুর রহিমের কাছ থেকে পেলাম, নাসরিন সুলতানের কাছ থেকে পেলাম, শাহ আলম সানির কাছ থেকে পেলাম, তাহেরা ফেরদৌস শাপলার কাছ থেকে পেলাম। ভেরি গুড। তার মানে আমি, আপনার সবাই নো বলতে যাচ্ছেন, তাহলে এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। তারপর আমি পয়েন্টটা ধরিয়ে দিই, এখানে আসলে আমরা যেহেতু কনক্লুশন ড্র করছি, এখানে টাইমের ব্যাপারে উপরে প্যাসেজে কোনো কিছু আলোচনা ছিল না। তাহলে যেটা আমাদের মূল আলোচনাতেই আসে নাই, তাহলে সেটাতে আমরা কনক্লুশন কিভাবে, সে বিষয়ে আমরা কনক্লুশন কিভাবে ড্র করব? তো যার কারণে স্বাভাবিকভাবে আমাদের এটা বাদ গেল। তাহলে আমি একটু এবার ক্লিন করে দিই, আমাদের এ ক্রস, এ হওয়ার কোনো কারণ নাই। এরপরে আমরা যাই বিতে। বিতে বলছে কম্পিউটারস ইকুইপড উইথ দ্য সফটওয়্যার উইল সুন বি ইনস্টলড ইন মোস্ট ব্যাংকস। এটা সম্পর্কে আপনারা কি বলবেন? বি ইয়েস অর বি নো, এভাবে বলেন। বি ইয়েস, বি নো, এভাবে বলেন। কম্পিউটারস ইকুইপড উইথ দ্য সফটওয়্যার, বলা হচ্ছে এই সফটওয়্যার ইকুইপড মানে হলো, মানে যে মানে কোনো কিছু
আমরা বলতে পারি মানে আমি কোনো অস্ত্রশস্ত্র সজ্জিত থাকা মানে হলো এটা হলো আমি ইকুইপড। তো কম্পিউটারে সফটওয়্যার আছে মানে কম্পিউটার তৈরি সফটওয়্যার নিয়ে রেডি, এটা হলো কম্পিউটার ইকুইপড দ্য সফটওয়্যার। কম্পিউটারস ইকুইপড উইথ দ্য সফটওয়্যার মানে দ্য কম্পিউটারস ইন হুইচ সফটওয়্যার দ্য সফটওয়্যার হ্যাজ বিন ইনস্টলড। মানে যেই অর্থাৎ আমরা বলতে পারি সংক্ষেপে যে এই সফটওয়্যারটি সম্পর্কিত কম্পিউটার গুলো উইল সুন বি ইনস্টলড, শীঘ্রই ইনস্টলড হবে ইন মোস্ট ব্যাংকস, মানে বেশিরভাগ ব্যাংকে। তাহলে বি তে আপনারা কি বলবেন একটু ঝটপট বলে ফেলেন। বি তে আমি তমা ফাহমিদের কাছ থেকে ইয়েস পাচ্ছি, শারমিন শামার কাছ থেকে পাচ্ছি, ইয়াসির হাবিব শুভর কাছ থেকে পাচ্ছি, আর দেখি কার কার কাছ থেকে পাই, ঝটপট বলে ফেলেন। মামুন আব্দুল্লাহর কাছ থেকে পাচ্ছি, শাহ আলমের কাছ থেকে পাচ্ছি, শাহ আলম সানির কাছ থেকে পাচ্ছি, অর্পিতা অর্পিতা দ্বিমত পোষণ করেছেন, মুবাশশিরা লিখনের কাছ থেকে ইয়েস পাচ্ছি, সাথী চন্দর কাছ থেকে ইয়েস পাচ্ছি, নাসরিন সুলতানের কাছ থেকে ইয়েস পাচ্ছি। তারপর হচ্ছে আর কার কাছে কে কে আছেন বাকি, তাড়াতাড়ি ঝটপট বলেন। আচ্ছা, আমি আপনাকে এখন একটা প্রশ্ন করব, আমাদেরকে বলে যে কনক্লুশন ড্র করতে, এটা কনক্লুশনের জন্য স্পেশালি মনে রাখবেন যেই ব্যাপারে প্যাসেজে আলোচনা নাই সেই ব্যাপারে কনক্লুশনও আসবে না, যেই ব্যাপারে প্যাসেজে কিছু বলে নাই সেটা কনক্লুশন আনা যাবে না। আমি আপনাদেরকে আবারও এটা সবাই কমেন্টে লিখে ফেলেন, যেই প্রসঙ্গ প্যাসেজে নাই সেটা কনক্লুশনে আসবে না, যেই প্রসঙ্গ উদ্দীপকে নাই সেটা কনক্লুশনে আসবে না। সবাই লিখে ফেলেন, যেই প্রসঙ্গ উদ্দীপকে নাই সেটা কনক্লুশনে আসবে না। হ্যাঁ, সবাই লিখে ফেলেন, যেটা উদ্দীপকে নাই সেটা কনক্লুশনে আসবে না। তাহলে সমস্যাটা কোথায়? এই ব্যাংকের ব্যাপারে কি আপনার কোনো কথা বলেছে? এই যে ব্যাংক কথাটা আছে, ব্যাংকের ব্যাপারে কি উদ্দীপক কোনো কথা বলেছে? এখানে ব্যাংকের কথাটা কোত্থেকে কোন দিক দিয়ে আসলো, ব্যাংকের কথা থেকে কোন দিকে আসলো? সবাই আবার রিভাইজ করেন, সবাই বি কে আবার রিভাইজ করেন, সবাই বি কে আবার রিভাইজ করেন, ঝটপট ঝটপট বি কে রিভাইজ করেন। হুম, ভুল করতে করতে আসেন, ভুল করতে করতে শিখি। তাহলে শেখাটা পোক্ত হবে। ঝটপট বিতে ইয়েস অর নো সবাই আবার বলেন। এভরিওয়ান, নাসরিন সুলতানা, কুমকুম, কুমকুম মুবাশশিরা লিখন, তারপর শাহ আলম, মামুন আব্দুল্লাহ, আব্দুর রহিম, হাবিব শুভ, তমা ফাহমিদা এবং মীরা মঞ্জিল আগেরটার বলেছেন অবশ্য। তাহলে গুলেবাতিন মিম বললেন, মামুন আব্দুল্লাহ বললেন ইয়েস, ভেরি গুড। তাহলে আপনারা এখন আশা করি বুঝতে পেরেছেন। এবার সিতে যান। সিতে বলেছে ইন মেনি কেসেস ইভেন অথরাইজড ইউজার্স আর ডিনাইড লেজিটিমেট অ্যাক্সেস। লেজিটিমেট মানে হলো বৈধ, লেজিটিমেট অ্যাক্সেস টু কম্পিউটারস ইকুইপড উইথ দ্য সফটওয়্যার। বলেছে ইন মেনি কেসেস ইভেন অথরাইজড ইউজার্স, এমনকি অনেক ক্ষেত্রে এমনকি অথরাইজড ইউজারদেরকেও এই সফটওয়্যারটার সম্বলিত যে কম্পিউটার গুলো এগুলো লেজিটিমেট অ্যাক্সেসটা ডিনাই করে, অর্থাৎ যাদের অ্যাক্সেস পাওয়া বৈধ তাদেরকেও এই সফটওয়্যার গুলো কি করে, এই সফটওয়্যার সম্বলিত কম্পিউটার গুলো অ্যাক্সেস ডিনাই করে। তাহলে আপনি সি সম্পর্কে কি বলবেন? সি সম্পর্কে কি বলবেন সবাই একটু বলে ফেলেন, সি সম্পর্কে কি বলবেন সবাই ঝটপট বলে ফেলেন। সি এর প্রসঙ্গে আমরা কি বলবো, ঝটপট সি এর প্রসঙ্গে কি বলবো? সি এর প্রসঙ্গে কি বলবো? সি এর প্রসঙ্গে কি বলবো ঝটপট বলে ফেলেন। লেজিটিমেট আর লিগাল শব্দটার রুট একই। আচ্ছা, আপনাকে কি বলা হয়েছে যে এখানে অথরাইজড ইউজাররা অ্যাক্সেস পাবে না, এমন কোন কারণ কি এখানে দেখানো হয়েছে? অথরাইজড ইউজাররাও অ্যাক্সেস পাবে না, এটা কোন কথা থেকে আসলো? কেন পাবে না? এখানে তো বলেছে সফটওয়্যার কি করে, কম্পিউটার কি করে। কেন বৈধ অ্যাক্সেস, বৈধ বৈধ
অ্যাক্সেস পাওয়ার যারা অ্যাক্সেস পাওয়ারটা ডিজার্ভ করে, কেন তারা অ্যাক্সেস পাবে না, সেটা কিন্তু কোনো রকম কোনো হিন্টস নাই। এখানে আমি বুঝতে পারছি এখানে ইংলিশটা একটু মানে একটু স্ট্যান্ডার্ড মানসম্মত ইংলিশ, যার জন্য আমাদের বুঝতে হয়তো একটু মানে এই ধরনের ইংলিশের সাথে সবাই হয়তো সমানভাবে অভ্যস্ত না। তো এইভাবে করতে করতে ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাব। আচ্ছা, এরপরে যাই আমরা, তার মানে সিও আমাদের হওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা বলতে পারি আমাদের এ বি সি হচ্ছে না। এবার আমরা ডিতে যাই। সিগনেচার রিকগনিশন সফটওয়্যার হ্যাজ টেকেন মেনি ইয়ার্স টু ডেভেলপ অ্যান্ড পারফেক্ট। টু ডেভেলপ অ্যান্ড পারফেক্ট, এখানে পারফেক্ট মানে হলো একদম নিখুঁত করা, এখানে কিন্তু ভার্ব। পারফেক্ট কিন্তু এখানে কি ভার্ব। বলা হচ্ছে এই এই সফটওয়্যার গুলো ডেভেলপ করতে এবং পারফেক্ট করতে অনেক সময় লেগেছে, অনেক বছর লেগেছে। তাহলে এখন কি বলবেন, সবাই একটু ঝটপট যদি বলে ফেলেন, সবাই যদি একটু ঝটপট বলে ফেলেন তাহলে খুব ভালো হয়। সবাই ঝটপট বলে ফেলেন। মুরাদ হোসেন ইমন বলছেন, গোলেবাতিন মিম বলছেন, গোলেবাতিন মিম, মুরাদ হোসেন ইমন, অর্পিতা, 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 এই যে মানে টাইম সম্পর্কে কিছু কি বলেছে, টাইম সম্পর্কে কিছু বলেছে দেখেন। এই টাইমের ব্যাপারটা আমরা কোথায় পেলাম? তাহলে টাইমের ব্যাপারটা বলেনি। এটা কার জন্য বললাম? সাথী চন্দ্রের জন্য বললাম, এবং আরেকজনের জন্য বললাম, ইয়াসির হাবিব শুভর জন্য বললাম, অর্পিতা শুভ্রের জন্য বললাম। টাইম সম্পর্কে কোনো কিছু বলে নাই, তার মানে এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না। তার মানে বাকি যেটা থেকে গেল সেটাই হলো আমাদের অ্যান্সার। দেখেন তাহলে এটা কেন অ্যান্সার। বলা হচ্ছে নোবডি ক্যান গেইন অ্যাক্সেস টু কম্পিউটার ইকুইপড উইথ দ্য সফটওয়্যার সোললি বাই, এই পর্যন্ত পড়লে হবে না, পড়তে হবে এটা আসলে সোললি বাই ভার্চু অফ স্কিল অ্যাট ফরজিং সিগনেচার্স। বলা হচ্ছে কোন লোক এই সফটওয়্যার সম্বলিত একটা কম্পিউটারে কোনো লোক কি পাবে না, শুধুমাত্র সিগনেচার জালিয়াতি করার দক্ষতা দ্বারা আর অ্যাক্সেস পাবে না। শুধুমাত্র সিগনেচার জালিয়াতি করার দক্ষতার মাধ্যমে এই সিগনেচার সম্বলিত কম্পিউটার গুলোতে কেউ অ্যাক্সেস পাবে না। তাহলে শুধুমাত্র সিগনেচার জালিয়াতির দক্ষতা দ্বারা এই সফটওয়্যার সম্বলিত কম্পিউটার গুলাতে কেউ অ্যাক্সেস পাবে না। তাহলে একটু ভালো করে দেখেন, এটা কি ঠিক কথা বললো নাকি ভুল কথা বললো? ভালো করে দেখেন, এটা কি ঠিক কথা নাকি ভুল কথা। মানে ব্যাপারটা হলো তিনটা জিনিস তো কেউ জালিয়াতি করতে পারবে না, তার মানে জালিয়াতির মাধ্যমে এই কম্পিউটার অ্যাক্সেস পাবে না। ক্লিয়ার কিনা? বলা হচ্ছে কেউই কিন্তু সবগুলো ক্যারেক্টারিস্টিক্স কি করতে পারে না, কেউই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স কি করতে পারে না, কেউই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স ডুপ্লিকেট করতে পারে না। তাহলে কেউ যদি ডুপ্লিকেট করতে না পারে তাহলে এই ফরজিং এর দ্বারা কেউ আর অ্যাক্সেস পাবে না। শুধুমাত্র সোললি মানে অনলি, সোললি মানে হলো অনলি, অনলি সিগনেচার বাই ভার্চু অফ মানে হলো দ্বারা, মাধ্যমে, বদৌলতে। তার মানে শুধুমাত্র সিগনেচার জালিয়াতি করার দক্ষতার বদৌলতে কেউ এই কম্পিউটার গুলোতে অ্যাক্সেস পাবে না। তাহলে আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে, আমাদের অ্যান্সার হবে ই। তাহলে আশা করি আপনারা ধরতে পেরেছেন। তাহলে ইয়েস। এইবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। আলহামদুলিল্লাহ, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ক্রিটিক্যাল রিজনিং আমরা শুরুতে করে ফেললাম। হ্যাঁ, মোটামুটি কঠিন ধরনের একটা ক্রিটিক্যাল রিজনিং আমরা করলাম। আমি এখানে ভাষাগত ক্রিটিক্যাল রিজনিং এর ভাষাগত মানে ডেন্সিটিটা কেমন হতে পারে, কতটা ডেন্স ল্যাঙ্গুয়েজ থাকতে পারে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম, এবং সাথে ক্রিটিক্যাল রিজনিংও সলভ করলাম। এটা অনেক ডিফিকাল্ট ক্রিটিক্যাল রিজনিংও আছে। তো আসেন আমরা এইবার একটু দেখে ফেলি, এটা একটু পড়েন। For large firm to be as productive as they can be, their owners need to invest heavily in expensive machinery. বলা হচ্ছে লার্জ ফার্মগুলো যতটা সম্ভব প্রোডাক্টিভ হতে গেলে তাদের ওনারদেরকে কি করতে হয়, এক্সপেন্সিভ মেশিনারিতে ব্যাপক বিনিয়োগ করতে হয়, এক্সপেন্সিভ মেশিনারিতে ব্যাপক বিনিয়োগ করতে হয়। বলা হচ্ছে দিস টিপিক্যালি রিকোয়ার্স দেম টু গো ইনটু কনসিডারেবল ডেট। বলা হচ্ছে বিয়ের উচ্চারণটা হয় না আর কি। বলা হচ্ছে এটা
তাদেরকে কি হয়, তাদেরকে অনেক ঋণের মধ্যে নিয়ে যায়, মানে তাদেরকে এটার জন্য সাধারণত অনেক ঋণ করতে হয়, যেহেতু এক্সপেন্সিভ মেশিনারিতে অনেক টাকা বিনিয়োগ করতে হয়, খরচ করতে হয়। তো যার কারণে কি করে, যার কারণে তাদেরকে ঋণ নিতে হয়। and interest on this debt is then a significant cost. বলা হচ্ছে এরপরে এই ইন্টারেস্টটা হয়ে যায় একটা একটা সিগনিফিকেন্ট ফিক্স কস্ট, একটা মানে গুরুত্বপূর্ণ ফিক্স কস্ট হয়ে যায়। বলা হচ্ছে দিস হাই ফিক্স কস্ট মেক্স দোজ ফার্মার্স ভালনারেবল টু অপারেটিং লসেস ইফ দ্য প্রাইসেস অফ দেয়ার প্রোডাক্টস ড্রপ। বলা হচ্ছে এই ফিক্স কস্ট গুলো ওই সমস্ত ফার্মারদেরকে ভালনারেবল করে দেয়, মানে তাদেরকে খুব দুর্বল করে দেয়। ভালনারেবল মানে উইক বলতে পারেন, উইক করে দেয় কখন, বা নাজুক করে দেয়। টু অপারেটিং লসেস ইফ দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ড্রপ। বলা হচ্ছে প্রোডাক্টের প্রাইস যখন ড্রপ করে তখন তাদেরকে খুব ওই সমস্ত ফার্মারদেরকে এই ফিক্স কস্টটাই, কোনটা এই ফিক্স কস্ট বলতে কোনটা, ইন্টারেস্ট কস্টটা কিন্তু কি করে দেয়, দুর্বল করে দেয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজনিং এর মানে মানে মূল উদ্দীপকের অংশটা। এবার আমরা চলে যাই আমাদের প্রশ্নে কি আছে দেখি। The information above best support which of the following inferences about large firms। বলা হচ্ছে এই লার্জ ফার্ম গুলোর এখানে ফার্মস টু বি ইফেক্টিভ দে ক্যান বি, এখানে ফার্মস এস হবে একটা, এসটা মূল তো ছিল না, এটা মানে প্রিন্টিং মিস্টেক, কারণ এখানে না হয় দে ইউজ করা যাবে না, দে বলতে এখানে ফার্ম বোঝাচ্ছে, দেয়ার ওনার বলতে এই ফার্ম গুলার ওনারের কথা বোঝাচ্ছে, এখানে আবার ফার্মস ইউজ করেছে। তাহলে দ্য ইনফরমেশন অ্যাবাভ বেস্ট সাপোর্টস হুইচ অফ দ্য ফলোইং ইনফারেন্সেস অ্যাবাউট দ্য লার্জ ফার্ম, লার্জ ফার্মের ব্যাপারে কোন ইনফারেন্সটা নেওয়া যায়, তার মানে এখান থেকে লার্জ ফার্মের ব্যাপারে আমরা কোন কথাটা বুঝতে পারি। তাহলে আসেন একটা একটা করে আমরা দেখে ফেলি, একটা একটা করে আমরা দেখে ফেলি। আপনার কিছু তাহলে প্রথম প্রশ্ন আমি যদি একটু দেখি, প্রথম অপশন, দে ক্যান বি হাইলি প্রোডাক্টিভ উইদাউট বিং প্রফিটেবল। দে ক্যান বি হাইলি প্রোডাক্টিভ উইদাউট বিং প্রফিটেবল, দেখেন এটা হতে পারে কিনা, দে ক্যান বি হাইলি প্রোডাক্টিভ উইদাউট বিং প্রফিটেবল, দেখেন তো এটা হতে পারে কিনা। দে ক্যান বি হাইলি প্রোডাক্টিভ, এটার ব্যাপারে কি বলবেন, এর ব্যাপারে আপনারা কে কি বলবেন একটু বলে ফেলেন। দে ক্যান বি হাইলি প্রোডাক্টিভ উইদাউট বিং প্রফিটেবল। They can be highly productive without being profitable. আচ্ছা, সবাই দল বেঁধে কিন্তু নো বলে ফেলছেন, তো নোটা কেন বলছেন একটু বলেন তো, নো এর পক্ষে যুক্তিটা কি, নো এর পক্ষে যুক্তিটা কি একটু বলেন সবাই, এভরিওয়ান যারা নো বলছেন, নো এর পক্ষে যুক্তিটা কি, নো এর পক্ষে যুক্তিটা কি একটু বলেন। আর তোমা ফাহমিদা আপনি ইয়েস বলেছেন, তাহলে কেন ইয়েস বলছেন সেই যুক্তিটাও দেন। তাহলে ম্যাক্সিমামে নো বলছেন, কেন বলছেন সেটা বলেন, একজন যিনি ইয়েস বলছেন কেন ইয়েস সেটা বলেন, কেন ইয়েস কেন নো বলে ফেলেন, কেন ইয়েস বা কেন নো। লাভ আগে নাকি বিনিয়োগ আগে, আগে লাভ নাকি আগে বিনিয়োগ। ইয়াসির হাবিব শুভ, এটা যদি হতো তাহলে তো কেউ আর লস করতো না, লাভ ছাড়া বিনিয়োগ সম্ভব না, তাহলে আগে লাভ নাকি আগে বিনিয়োগ। কৃষকরা কত অনেক সময় কত লস করে, তো তার আগে আগে লাভ করে ফেলে, বিনিয়োগ তো আগেই করে ফেলেছে। একটু সিস্টেমেটিক হতে লজিক্যালি ভাবি, প্রফিটেবল কিন্তু উদ্দীপকে নাই, প্রফিটেবলের কথা উদ্দীপকে নাই। আচ্ছা, যেহেতু কস্টের কথা আছে আর এই ভালনারেবিলিটি বলতে কিন্তু ওভারঅল তাদের দুর্বলতার কথা বোঝাচ্ছে, তাহলে এটা কিসের কথা বলছে, এখানে কিন্তু কস্টের কথা বলা হচ্ছে, দামের কথা বলা হচ্ছে, প্রাইসের কথা বলা হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে কি প্রফিটের কথা চলে আসে নাকি আসে না। নাসরিন সুলতানাকে বলছি, নাসরিন সুলতানা, যদি আমাদের
যদি আমাদের কি এখানে যেহেতু কস্টের কথা আছে, ফিক্স কস্টের কথা আছে, তারপর আবার প্রাইসের কথা আছে, হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে এখানে কি আমাদের প্রফিটের ব্যাপারটা কি প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক, সম্পর্কিত নাকি সম্পর্কহীন, একটু চিন্তা করেন। হ্যাঁ, ওয়ার্ড ফর ওয়ার্ড বলে দিতে হবে না, যেখান থেকে, তাছাড়া এখানে কিন্তু ইনফার করতে বলেছে, মানে এখান থেকে যেটা বোঝা যায়, ইনফারেন্স মানে এখান থেকে যেটা বোঝা যায়, যেটা হিসাব করে পাওয়া যায়। হুম, যেটা হিসাব করে, যেরকম আমরা বীজগণিতে যেরকম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মান আর এ বি এর মান দিলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাই, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এবং এ বি এর মান দিলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এগুলো পেয়ে যাই। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি এগুলো তো দেওয়া ছিল না, তাহলে আমরা বের করলাম কেমনে? অর্থাৎ যা দেওয়া ছিল সেখান থেকে হিসাব করে আমরা পেয়ে যাই। যদি হিসাব করে পাওয়া যায় তাহলে সেটাকে প্রাসঙ্গিক বলতে হবে, সেটাকে দেওয়া আছে বলতে হবে, সেটাকে দেওয়া নাই বলা যাবে না। হুম, তাহলে ইনভেস্টমেন্ট যদি আগে হয় তাহলে এটা আপাতত থাকলো, একে আমরা আপাতত ক্রস করতে পারছি না, তাহলে এটা আপাতত থেকে গেল। আমরা এটাকে আমরা হুম তাহলে এখানে আমরা দে টেন টু বি সো হাইলি প্রোয়াক্টিভ দ্যাট দে টেন টু বি সো হাইলি প্রোয়াক্টিভ দ্যাট দে ড্রাইভ ডাউন মার্কেট প্রাইসেস। বলা হচ্ছে এখানে কিন্তু একটা মানে কজ ইফেক্ট আরোপ করেছে, বলে তারা এত বেশি প্রোডাক্টিভ হয়ে যায় যে তারা মার্কেট প্রাইসকে কমিয়ে দেয়। দেখেন তো এটা বলা যাবে কিনা, মানে এই ফার্মগুলো এত বেশি প্রোডাক্টিভ হয় যে ফার্মগুলো নিজেরাই তাদের প্রোডাক্টের মানে ফার্মগুলোর উৎপাদনশীলতার কারণেই কি হয়, মার্কেট প্রাইস কমে যায়। তাহলে এ বি কে আমরা কি বলবো? বি কে আমরা কি বলবো দেখেন, বি কে কি বলবো, বি কে কি বলবো, ইয়েস অর নো? বি কে কি বলবো, ইয়েস অর নো? হ্যাঁ, বি কে আমরা কি বলবো, ইয়েস অর নো? বি কে আমরা কি বলবো? এখানে কিন্তু একটা কজ ইফেক্ট আরোপ করেছে, বলা হচ্ছে তাদের প্রোঅ্যাক্টিভিটির কারণে মার্কেট প্রাইস কমে যায়। এখানে যখন মার্কেট প্রাইস কমে যায়, এখানে বলা হয়েছে মার্কেট প্রাইস কমে গেলে এই ফিক্সড কস্ট যেহেতু হাই, এই ফার্মাররা খুব ভালনারেবল হয়ে যায়, খুব দুর্বল হয়ে যায়, অর্থাৎ তাদের লস হয় অথবা লাভটা মানে লাভটা খুব হয় না আর কি, দুর্বল হয়ে যায়, মূলত তারা ক্ষতির মুখে পড়ে যায়, এটাই বলতে চাচ্ছে। তাহলে কিন্তু এখানে কজ ইফেক্ট ছাড়াই আরোপ করেন, এখানে কজ ইফেক্ট আরোপ করার মতো বলেনি কিছু, তো যার কারণে বিটা আমরা সুস্পষ্টভাবে বাদ দিতে পারি। এবার আসেন সি, they tend to be consistently profitable if their owners borrow at low interest rate। দেখেন তো সি সম্পর্কে কি বলবো, সি সম্পর্কে কি বলবো এবং কেন বলবো, সি সম্পর্কে কি বলবো এবং কেন বলবো, সি সম্পর্কে কি বলবো এবং কেন বলবো। বলা হচ্ছে দে মানে এখানে দা লার্জ ফার্মস, বলছে লার্জ ফার্মস টেন টু বি, মানে টেন টু বি, তার টেন টু বি মানে বোঝায় যে এটার একটা প্রবণতা হলো, হ্যাঁ, বলা হচ্ছে লার্জ ফার্মের একটা প্রবণতা হলো কি, কনসিস্টেন্টলি প্রফিটেবল, মানে তারা মানে কনসিস্টেন্টলি আমরা কি বলতে পারি, অব্যাহতভাবে প্রফিটেবল বা লাভজনক থাকবে যদি তাদের ওনাররা লো ইন্টারেস্ট রেটে ঋণ করে। তাহলে বি কে আমরা কি বলবো, সবাই লজিক্যালি চিন্তা করেন, সি, সি এর জন্য আমরা কি বলবো, আমরা তো এ রেখে দিয়েছি, বি বাদ দিয়েছি, সি কে আমরা কি বলবো এবং কেন বলবো? কামরুল হাসান শুভ, আপনি নো বলেছেন, কেন নো বলছেন, কেন নো বলছেন? ক্রিটিক্যাল রিজনিং কিন্তু কোনো মুখস্থের ক্লাস না, এটাও কিন্তু হিসাব কিতাবের ক্লাস, সুতরাং আমাদের হিসাবে আসতে হবে। এখানে হলো, এখানে হিসাব কিতাবটা হলো যুক্তির মাধ্যমে, এখানে হিসাব কিতাবটা হলো যুক্তির মাধ্যমে। আফসানা জামান জেমি কেন ইয়েস বলছেন, নাসরিন সুলতানা কেন ইয়েস বলছেন, শারমিন রহমান শামা কেন ইয়েস বলছেন, কেন ইয়েস বলছেন, আন্দাজ করে নাকি কিভাবে, নাকি মানে একটা ওভারঅল ফিলিং থেকে, কি থেকে? হ্যাঁ, আচ্ছা, গোলেবাতের মিম, লো ইন্টারেস্ট রেটে ঋণ নিলে প্রফিট হবে, এটা কোত্থেকে হিসাব করলেন? তারা যে হাই ইন্টারেস্ট রেটে এখন ইয়ে করছে, দেখেন তো ইন্টারেস্ট রেটের কথা কিছু বলেছে, ইন্টারেস্ট রেটের কথা কিছু বলেছে?
এখানে বলেছে তাদেরকে অনেক বেশি ঋণ নিতে হয়। এখন ঋণ নিলে একটা ফিক্সড কস্ট তৈরি হয়ে যায় সিগনিফিক্যান্ট। এখন ও ইন্টারেস্ট রেট লো হলে হয় নাকি হাই হয় নাকি সর্বাবস্থা হয় এটা কিন্তু বলে নাই। ইন্টারেস্ট রেট নিয়ে কোনো কথা আসে নাই। দেখেন বলছে অনেক বেশি ঋণ নিতে হয়, অনেক বেশি ঋণ নিতে হয়, বা কোটি কোটি টাকা ঋণ নিল, সেখানে যদি আপনার মানে কয়েক বছর মেশিনারি কয়েক বছর লাগবে এই আশায়। তো এখন ওই ইন্টারেস্ট রেট যখন প্রতি বছর আরোপ হবে তখন তো দেখা যায় 1% হলেও তো অনেক টাকা ঋণ চলে আসবে, বা 0.5% হলেও তো অনেক টাকা ঋণ চলে আসতে পারে। তাহলে এখানে হাই ইন্টারেস্ট রেট লো ইন্টারেস্ট রেটের কথা কিছু বলে নাই। মীরা মঞ্জিলা, হাই ইন্টারেস্ট রেট যেহেতু লস হওয়ার পসিবিলিটি থাকে। হ্যাঁ হাই হাই মীরা মঞ্জিলা আপনার কথা ঠিক, কিন্তু প্যাসেজ তো ইন্টারেস্ট রেটের সাপেক্ষে কোনো কিছু ডিফারেন্সিয়েট করে নাই। প্যাসেজ কিন্তু ইন্টারেস্ট রেটের সাপেক্ষে কোনো আলোচনা করে নাই। ইন্টারেস্ট রেটকে সাপেক্ষ ধরে প্যাসেজ কোনো কিছু আলাদা করে বলে নাই। তো আমরা মনে মনে একটা কিছু ধরে নিলে হবে না। হ্যাঁ, লো ইন্টারেস্ট রেটেও কিন্তু অনেক টাকা ঋণ নিলে লো ইন্টারেস্ট রেটে অনেক চলে আসতে পারে। কথার কথা, আপনি আপনার একটা বড় খামারের জন্য আপনি কিন্তু আপনি কি 10 কোটি টাকার মেশিনারি কিনেছেন, 10 কোটি টাকা। এখন 1% যদি আপনি কি করেন এই ইন্টারেস্ট দেন, তাহলে কিন্তু বছরে আপনার 1 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। দেখেন 1% কিন্তু ইন্টারেস্ট রেটের সাপেক্ষে খুব বেশি না। হ্যাঁ, আপনাকে তারপরেও কত 1% দিলেও কিন্তু আপনাকে 10 লাখ টাকা, 10 কোটি টাকার 1% হলো 10 লাখ টাকা আপনাকে ঋণ দিতে হচ্ছে, ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট দিতে হচ্ছে। বা 0.5% হলো কত আপনাকে 5 লাখ টাকা দিতে হচ্ছে। 5 লাখ টাকা কিন্তু মানে কস্ট হিসেবে কিন্তু যথেষ্ট সিগনিফিক্যান্ট। তাহলে ওই জিনিসটা আমরা খেয়াল করব। তাহলে এখানে লো ইন্টারেস্ট রেটের সাপেক্ষে কিছু বলে না, যার কারণে আমরা সিটা বাদ দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন, না হ্যাঁ অপশন সিতে মানে ওইভাবে না দেখেন, ওইটাকে না দেখেন, মানে লক্ষ্য করেন আপনার মনে কি আছে সেটা, নিজের ধারণাটাকে সবসময় আলাদা রাখবেন। আলোচনাটা কি নিয়ে হচ্ছে এবং প্যাসেজ কতটুকু বলেছে তার সাপেক্ষে সেখান থেকে হিসাব কিতাব করে বলবেন। হ্যাঁ, যতটুকু আলোচনা আছে তার সাপেক্ষে বলবেন, অন্য কিছুর সাপেক্ষে না। কথার কথা, একটা প্যাসেজে যখন আমাদের এখানে একজন আছেন ইয়াসির হাবিব শুভ আছেন, তো একটা প্যাসেজে ইয়াসির হাবিব শুভকে নিয়ে কিছু কথা বলা হয়েছে। এরপরে যদি আমাদের ওখান থেকে ইনফার করতে হয় কোনো কিছু, কোনো ইনফারেন্স ড্র করতে হয়, তাহলে ইয়াসির হাবিব শুভ সম্পর্কে ব্যক্তিগতভাবে আমরা যতটা জানি বা আমাদের যে ধারণা তার সাপেক্ষে কিন্তু আমরা ইনফার করছি না, আমরা ইনফার করছি কিন্তু প্যাসেজে যতটা আলোচনা আছে তার সাপেক্ষে। এটাকে আলাদা করতে হবে। আচ্ছা, তাহলে আশা করি আপনারা ধরতে পেরেছেন। এবার ডি, দে রেসপন্ড টু অপারেটিং লসেস বাই ইনক্রিজিং দেয়ার প্রোডাক্টিভিটি। হ্যাঁ, দিতে বলেছে দে রেসপন্ড টু অপারেটিং লসেস, তাদের যে অপারেটিং লস এটা তারা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার মাধ্যমে এটার প্রতি রেসপন্ড করে। তারা প্রোডাক্টিভিটির প্রতি কি বলে প্রোডাক্টিভিটির তারা অপারেটিং লস এর প্রতি সাড়াটা কেমনে দেয়? অপারেটিং লস হলো, অর্থাৎ ফার্ম চালাতে গিয়ে কিছু অপারেটিং লস হলো, তাহলে এখন তারা কেমনে কাজ করে বলা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে। তাহলে প্রোডাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে তারা করে এটা অপারেটিং, অর্থাৎ এখানে বুঝে গেল অপারেটিং লস হতে থাকলে তার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়। তাহলে দেখেন তো এখানে একটা কজ ইফেক্ট আরোপ করেছে, এখানে একটা কজ ইফেক্ট আরোপ করেছে, যার কারণে এটাকে আমরা অ্যান্সার বলতে পারছি না। এবং এমন কথা বলে নাই, এমন কজ ইফেক্ট এর কথা এখানে প্যাসেজে বলা হয়নি। দেখেন অপারেটিং লস হলে প্রোডাক্টিভিটি বাড়ায়, এই প্রোডাক্টিভিটি সম্পর্কে একটা কথাই বলা হয়েছে, যখন এখানে বলা হয়েছে বলা হচ্ছে প্রোডাক্টের প্রাইস যদি ড্রপ করে তখন তারা মানে অনেক ভালনারেবল হয়ে যায়। তাহলে এই জন্য ডি কে আমরা নো বলছি। এরপরে ইতে দেখেন দে ক্যানট বি প্রফিটেবল ইফ দেয়ার ওনার ডিপেন্ড অন ক্রেডিট। বলা হচ্ছে ক্রেডিটের উপর ডিপেন্ড করলে তারা কখনো প্রফিটেবল হতে পারে না। তাহলে ই সম্পর্কে কি বলবেন? ই সম্পর্কে কি বলবেন? ই সম্পর্কে কি বলবেন? ই ই সম্পর্কে কি বলবেন ঝটপট বলে ফেলেন। ই সম্পর্কে কি বলবেন ঝটপট বলে ফেলেন। ঝটপট বলে ফেলেন ই সম্পর্কে কি বলবেন।
ই ই এর প্রতি সাড়া যাচ্ছে। আমাদের এখানে হলো ক্যানট বি এই কথাটা। এখানে একটা কথা হলো কোন চরম কথা সাধারণত কনক্লুশন আসবে না, লিখে ফেলেন কোন চরম কথা ক্যানট বি প্রফিটেবল। এখানে তো আমাদের বলা হচ্ছে প্রোডাক্ট প্রাইস কমে গেলে, কম হলে না সমস্যা, প্রোডাক্ট প্রাইস যদি আমাদের ফেভারেবল থাকে, অনুকূলে থাকে, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম যদি অনুকূলে থাকে, তাহলে কেন প্রফিটেবল হবে না? তাহলে এই প্রফিটেবল ক্যানট বিতে সমস্যা হয়ে গেল। ক্যানট বি, এখানে আমাদের অবজেকশন হলো এই চরম ওয়ার্ডে। কোন সাধারণত চরম স্টেটমেন্ট যেগুলো আছে, অ্যাবসলিউট স্টেটমেন্ট যেগুলো আছে, এক্সট্রিম স্টেটমেন্ট যেগুলো আছে, সেগুলো সাধারণত কনক্লুশন হিসেবে পছন্দনীয় হয় না। তার লজিক্যাল কারণ আছে, যেটা আমি এখন আপনাদেরকে বললাম। তারা ঋণ নিল, ঋণের উপর ডিপেন্ড করলো, কিন্তু প্রোডাক্ট প্রাইস যদি ফেভারে থাকে, তাহলে প্রোডাক্ট প্রাইস যদি ফেভারে থাকে, তাহলে তারা কেন প্রফিটেবল হতে পারবে না? তারা ঋণ নিল ঠিকই, কিন্তু প্রোডাক্ট প্রাইস ফেভারে আছে, তাহলে কেন তারা প্রফিটেবল হতে পারবে না? খেয়াল করেন, ঋণ নিল ঠিকই, কিন্তু প্রোডাক্ট প্রাইস ফেভারে আছে, তাহলে কেন তারা প্রফিটেবল হতে পারবে না? খেয়াল করেন, ঋণ নিল ঠিকই, কিন্তু প্রোডাক্ট প্রাইস ফেভারে আছে, তাহলে এই জন্য আমাদের ভেরি গুড নাসেন সুলতানা, তাহলে ই তো আমাদের হওয়ার কোনো কারণ নাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, যেটা শুরুতে বলেছিলাম, আমরা নিয়েছিলাম সেটাই। তাহলে দেখেন, ক্রিটিক্যাল রিজনিং এর টাইপটা ভালো করে দেখে নেন। এগুলো যদি ভালো করে বুঝেন, তাহলে ইজি গুলো আপনারা ভাবতে পারবেন। তাহলে এটা ছাড়তে পারি আমি, অ্যান্সার এ হবে, এটা কনফার্ম তো? কেন অন্যগুলো হবে না? এখানে হলো ক্যানট বিতে সমস্যা, এখানে হলো এই যে অপারেটিং কস্টের সাথে প্রোডাক্টিভিটির এই সম্পর্কিত সমস্যা, টেন টু বি কনসিস্টেন্ট এট লো ইন্টারেস্ট রেটের সমস্যা, এখানে লো ইন্টারেস্ট রেটের সমস্যা। সি এর সমস্যা হলো অপ্রাসঙ্গিক, ডিটা কিছুটা অপ্রাসঙ্গিক, আর এটা হলো এক্সট্রিম বেশি। আর হাইলি প্রোডাক্টিভ, এটাও কিছুটা অপ্রাসঙ্গিক, কারণ হাইলি প্রোডাক্টিভ হওয়ার সাথে মার্কেট প্রাইসের সাথে এখানে যে রিলেট করেছে সেটা দেওয়া নাই। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি পরেরটাতে গেলাম। বলা হচ্ছে an insurance company is considering a new policy cover service required by senior citizens. An insurance company is considering a new policy cover service required by senior citizens. আচ্ছা, who suffer from diseases that affect elderly people. বলা হচ্ছে শুধুমাত্র বয়স্কদের বয়স্কদের এফেক্ট করে এমন ডিজিজ গুলোতে, মানে এমন রোগগুলোর এমন রোগগুলো যে সমস্ত সিনিয়র সিটিজেনকে অর্থাৎ বয়স্ক লোককে আক্রমণ করে, তাদের জন্য যে পলিসি কাভার করা হয়, যে পলিসি কাভার ইন্স্যুরেন্স পলিসি লাগে, বলা হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি চাচ্ছে এরকম নতুন একটা পলিসি তাদের জন্য রাখতে। মানে আমরা জানি যে সিনিয়র সিটিজেনদের কিছু কিছু রোগ হয়, কোনো সমস্যা, যেমন আমরা বলতে পারি আর্থ্রাইটিস তাদের বেশি হয়, তারপর আমরা বলতে পারি অস্টিওপোরোসিস তাদের বেশি হয়, মানে এরকম আর কি। ডায়াবেটিসও তাদের তুলনামূলকভাবে বেশি হয়, তারপর পার্কিনসন্স ডিজিজও তাদের বেশি হয়। তাহলে এই ধরনের একটা বলা হচ্ছে বয়স্ক লোকদেরকে যে অসুখগুলো হয়, তাহলে এই অসুখগুলোতে যে তাদেরকে একটা মানে চিকিৎসা সহায়তা বা ইত্যাদি যদি দেওয়ার জন্য যে পলিসিটা লাগে, এই পলিসি একটা ইন্স্যুরেন্স কোম্পানি কি করছে, নতুন একটা পলিসি এদের জন্য খোলার চেষ্টা করছে। এরপর বলা হলো দা প্রিমিয়াম ফর দা পলিসি, মানে প্রিমিয়াম মানে ইন্স্যুরেন্সের জন্য যে টাকাটা রেগুলারলি পে করতে হয়, তো বা পিরিয়ডিক্যালি পে করতে হয়, বলতে প্রিমিয়াম ফর দা সার্ভিস কাভার মাস্ট বি সাফিসিয়েন্টলি লো। বলা হচ্ছে এই পলিসি কাভারের জন্য প্রিমিয়ামটা হইতে হবে অবশ্যই যথেষ্ট কম, and that income from policy should be sufficient to pay the claims. বলা হচ্ছে একদিকে হইতে হবে প্রিমিয়াম কম, আবার অন্যদিকে যে পলিসি থেকে যে ইনকামটা আসবে সেটা যেন ওই ক্লেম গুলো, মানে যাদের অসুখ হবে তা তো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা চাইবে, তাহলে বলা হচ্ছে এই টাকাটার জন্য মানে এই টাকাটা যেন তাদেরকে পে করা যায়, এতটা ইনকাম তাদের আসতে হবে। তাহলে ইনকামটা সাফিসিয়েন্ট হইতে হবে, আবার ওই প্রিমিয়ামটা কম হইতে হবে। তাহলে প্রিমিয়াম কম হইতে হলে তাহলে কি করতে হবে,
প্রিমিয়াম কম আবার ইনকাম যথেষ্ট, তার মানে বেশি লোককে এই পলিসির আওতায় আনতে হবে, বেশি লোককে পলিসির আওতায় আনতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম আশা করি। আচ্ছা, এরপরে আমরা যাই। এখন আমাদেরকে বলা হলো হুইচ পলিসি স্ট্র্যাটেজি উইল বি দ্য বেস্ট। তাহলে কোন পলিসি স্ট্র্যাটেজিটা বেস্ট হবে এর আলোকে আমরা বলবো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে যে শুধু বয়স্ক লোকদের হয় এমন অসুখে যেন এমন অসুখে যে সার্ভিস গুলো লাগে এই সার্ভিস গুলোকে কাভার করার জন্য একটা নতুন পলিসি একটা ইন্স্যুরেন্স কোম্পানি দিতে চাচ্ছে। এখন বলা হচ্ছে একে বয়স্ক লোকদের জন্য পলিসি যে প্রিমিয়ামটা এটা হতে হবে কম, আবার ইনকাম হতে হবে যথেষ্ট ভালো, যেন যে ক্লেম গুলো মানুষের কাছ থেকে আসবে মানে অসুখ বিসুখের জন্য, অর্থাৎ ক্লায়েন্টদেরকে যেটা যে টাকাটা মানে মাঝে মাঝে দিতে দিতে হবে সেটা কিন্তু যথেষ্ট মানে মানে যথেষ্ট বেশি হইতে হবে। মানে প্রিমিয়াম হলো যেটা কাস্টমাররা ক্লায়েন্টরা পে করবে, আর ওই ক্লেম হলো যেটা হয়তো একদম বয়স্ক লোক একটা সেবা চাইলো, তাহলে সেই সেবার জন্য যে খরচটা হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিমিয়াম হবে কম কিন্তু ইনকামটা হতে হবে ভালো। এখন বলা হচ্ছে তাহলে কোনটা ভালো হবে। তাহলে প্রথম হলো অ্যাট্রাক্ট মিডল এজড কাস্টমার্স। তাহলে দেখেন তো এটা নিবেন কিনা। অ্যাট্রাক্ট মিডল এজ কাস্টমার্স, অ্যাট্রাক্ট মিডল এজ কাস্টমার্স মানে মিডল এজ কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করা, এর পক্ষে কি বলবেন? ইয়েস অর নো? হুম নতুন করে বলেন, ঝটপট বলে ফেলেন। এর পক্ষে আমরা কি ইয়েস বলবো নাকি নো বলবো? এ কে ইয়েস বলবো? মিরামন জেলা এ কে কেন নো বলছেন? এ কে কেন নো বলছেন? এ কে কেন নো বলছেন? আফসানা আফসানা জামান জেমি কেন নো বলছেন? মুরাদ হোসেন ইমন কেন নো বলছেন? তমা ফাহমিদা কেন নো বলছেন? এই নোর উত্তর দেন। ইয়াসির হাবিব শুভ কেন নো বলছেন? ইয়াসির হাবিব শুভ কেন নো বলছেন? সাথী চন্দ একে কেন নো বলছেন? কেউ কিন্তু উত্তর দিচ্ছেন না। নাসরিন সুলতানা এতে কেন নো বলছেন? মামুন আব্দুল্লাহ এতে কেন নো বলছেন? মামুন আব্দুল্লাহ এতে কেন নো বলছেন? আব্দুর রহিম এতে কেন নো বলছেন? এই নো এর জবাব দেন। আপনারা কি এটা ভাবছেন যে মিডল এজদের কথা বলা নাই? মিডল এজদের কথা বলা না থাকলে এইজ গ্রুপের কথা তো বলা আছে, এবং আপনি তো এখন মানে আপনি তো একটা স্ট্র্যাটেজি ঠিক করবেন, তাহলে এইজের ব্যাপারে প্রাসঙ্গিক আছে। সিনিয়র সিটিজেন বলতে মিডল এজদের চেয়ে বয়স্ক ব্যক্তিদের বুঝায়। হ্যাঁ, তাদের জন্য একটা পলিসি খুলবে মানে মূলত সিনিয়র সিটিজেনদেরকে যে অসুখগুলো হয় এগুলা পলিসি কাভার করার জন্য। কিন্তু আমি মার্কেট স্টাডির জন্য মিডল এজকে আমি মানে অ্যাট্রাক্ট করব, তাহলে এটা অপ্রাসঙ্গিক কি হয়ে যাচ্ছে? আলোচনা না থাকলেও অপ্রাসঙ্গিক কিনা? আমার কাস্টমারের কথাই তো বলা হচ্ছে, কাস্টমারের এজ নিয়ে তো কথা বলা হচ্ছে। এইজের ব্যাপারটা কি একেবারেই যখন এল্ডারলি পিপল বললো স্বাভাবিকভাবে তো আমাদের এইজের প্রসঙ্গটা চলেই আসলো, স্বাভাবিকভাবে আমাদের এইজের প্রসঙ্গ চলে আসলো। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমাদের এইজের প্রসঙ্গ চলে আসলো। তো না, মিডল এজ সিনিয়র সিটিজেন না, মিডল এজ মানে সিনিয়র সিটিজেন না, কিন্তু আমার সিনিয়র সিটিজেনকে টার্গেট করে আমরা মানে পলিসিটা বানাচ্ছি, কিন্তু আমি মার্কেটটা বড় করতে চাচ্ছি, তাহলে আমার এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে সেটা চাচ্ছে। সেটা চাচ্ছে। তাহলে এই যে প্রসঙ্গ কিন্তু অপ্রাসঙ্গিক না। আমরা প্রাসঙ্গিকতার ব্যাপারটা খুব আক্ষরিকভাবে না নিয়ে আমরা অর্থগতভাবে নেয়ার চেষ্টা করি। প্রাসঙ্গিকতার ব্যাপারটাকে আমরা কি আমরা একেবারে শাব্দিকভাবে না নিয়ে অর্থগতভাবে নেয়ার চেষ্টা করি, ভাবের দিক থেকে নেয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কনফিউশন কম হবে। হুম তাহলে আমরা আপাতত এটা রেখে দিলাম, কারণ এই যে প্রসঙ্গটা আমরা অপ্রাসঙ্গিক বলতে পারি না, এবং আসলে আমরা এটা আচ্ছা এই সম্পর্কে আমরা পরে কথা বলি। এটা আমরা আপাতত রেখে দিলাম। এটা আমরা আপাতত বাদ দিচ্ছি না, কিন্তু এটা বাদ দিচ্ছি না। এবার দেখেন বিতে, ইন্স্যুরেন্স ইনস্যুর অনলি দোজ পিপল হু ডিড নট সাফার ফ্রম এনি সিরিয়াস ডিজিজ অ্যাজ চিলড্রেন। বিটাকে নিবেন নাকি নিবেন না? হ্যাঁ, বিটাকে নিবেন নাকি নিবেন না? আপনার প্রাসঙ্গিকতার ব্যাপারটা
আক্ষরিকভাবে না নিয়ে আপনারা অর্থের দিক থেকে চিন্তা করেন তাহলে সুবিধা হবে। আক্ষরিকভাবে না নিয়ে অর্থের দিক থেকে চিন্তা করেন তাহলে সুবিধা হবে। হুম মিডল এজের সাথে মানে সিনিয়র সিটিজেনরা যতটা যায়, ইয়াংরা কি ততটা যায়? বা ইয়াংদেরকে অ্যাট্রাক্ট করলে কি বিশ্বস্ততা থাকবে কিনা? হুম মিডল এজ আর সিনিয়র সিটিজেন যতটা কাছাকাছি, ইয়াংরা কি ততটা কাছাকাছি? আপনার চিন্তা করেন। বিটা কেন নো? বিটা হলো এতে করে মার্কেট কিন্তু ছোট হয়ে যাবে, আমাদের কিন্তু প্রিমিয়াম কমাইতে হবে, ইনকাম বাড়াইতে হবে। তার মানে এখানে টার্গেট হলো মার্কেট বড় করা। মার্কেট কি করা? কাস্টমার বাড়ানো। এখানে টার্গেটটা হলো কি? কাস্টমার বাড়ানো। এটা যদি করতে হয় তাহলে স্ট্র্যাটেজি, তাহলে এখানে মূলত মার্কেট বড় করা, মার্কেট বড় করা লাগবে, মার্কেট বড় করা লাগবে, বড় করতে হবে, বড় করতে হবে, অর্থাৎ কাস্টমার বাড়াইতে হবে। তাহলে এখানে যদি যারা সিরিয়াস ডিজিজে, বাচ্চা মানে শৈশবে যারা সিরিয়াস ডিজিজে ভোগে নাই, ভুগছে, তাদেরকে যদি বাদ দেওয়া হয়, অর্থাৎ যারা সিরিয়াস ডিজিজে ভোগে নাই শুধু তাদেরকে নেওয়া, তাহলে তো মার্কেট তো ছোট হয়ে গেল। এটা মার্কেট যেহেতু বড় করতে হবে, তো এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল, যার কারণে বিটা আমরা নিতে পারছি না। বিতে মার্কেট ছোট হয়ে যাবে। এবার আসেন সিতে, ইনক্লুড মোর সার্ভিসেস দেন আর ইনক্লুডেড ইন আদার লো কস্ট পলিসিস। সি সম্পর্কে আপনারা কি বলবেন? সি সম্পর্কে আপনারা কি বলবেন? সি সম্পর্কে কি বলবেন? দ্রুত বলেন। সি সম্পর্কে আমরা কি বলবো? দ্রুত বলে ফেলি। সি সম্পর্কে কি বলবো? হুম সি 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 সম্পর্কে কি বলবো? এটা হয়তো কনক্লুশন কোশ্চেন হিসেবে একটু ডিফিকাল্ট হয়ে গেল, তো যার কারণে সার্ভিস বেশি দেওয়া মানে কিন্তু খরচ বাড়া। সার্ভিস বেশি দেওয়া মানে খরচ বাড়া। আপনি কি খরচ বাড়ার ব্যবস্থা করবেন নাকি খরচ কমানোর ব্যবস্থা করবেন? আয় বাড়া ব্যয় কমা, আমাদের টার্গেট হলো আয় বাড়ানো, আয় বাড়ানো, ব্যয় কমানো। আয় বাড়বে, ব্যয় কমবে, ব্যয় কমানো। কিন্তু যখন আপনি সার্ভিস বাড়ালেন তখন কিন্তু ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে, ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে, ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে যারা ইয়েস বলছেন তারা এটা খেয়াল করেন। তাহলে আমরা যদি এখানে এখানে আমরা সি নিতে পারবো না। এবার ডি, ইনক্লুড অনলি দোজ পিপল হু আর রিজেক্টেড বাই আদার কোম্পানিজ ফর সিমিলার পলিসি। বলেছে একই ধরনের পলিসির জন্য যে সমস্ত লোক রিজেক্টেড হয়েছে, যে সমস্ত লোক একই রকম পলিসির জন্য রিজেক্টেড হয়েছে, শুধুমাত্র তাদেরকে ইনক্লুড করা, শুধু তাদেরকে ইনক্লুড করা। হ্যাঁ মামুন আব্দুল্লাহ ঠিক বলেছেন, কস্ট ডিক্রিজ করতে হবে। হ্যাঁ তাহলে এখন ডিতে কি বলবেন? ডিতে এখানে তো বাজার কমে গেল, বাজার ছোট হয়ে গেল, ডি শুধুমাত্র তাদেরকে। আবার আপনি রিস্কি মানুষদেরকে না, এদেরকে যাদেরকে অন্য কোম্পানি বাদ দিছে, রিজেক্ট করছে, তা তো রিস্কি, ঝুঁকি যুক্ত, ঝুঁকি বেশি, ঝুঁকি বেশি, এদেরকে টাকা বেশি দিতে হবে, ঝুঁকি বেশি, কোম্পানির তো ব্যবসা করতে হবে, ঝুঁকি বেশি। তাহলে যার কারণে ডিটা নো হয়ে যাচ্ছে দেখেন। তাহলে ইনসিওর অনলি দোজ হু আর ওয়েলদি এনাফ টু পে ফর মেডিকেল সার্ভিসেস। তাহলে তারা কেন দিবে? নিজের খরচ যদি নিজেই দেয় তাহলে তারা ইন্স্যুরেন্স কেন করবে? এখন আমার কাছে টাকা থাকুক বা না থাকুক, আমি যদি অনেক কোটিপতি হয়, আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে কি আমি মানে কি বিল কি ডাবল দেবো নাকি? হ্যাঁ আমি হসপিটালে যে সার্ভিস কিনি, তাহলে ওষুধের দাম আমি কেউ মানে মনে করেন একটা এমন একটা হসপিটালে গিয়ে তার অনেক টাকা পয়সা আছে, অনেক ধনী, তাহলে তিনি এখন একটা মানে কি বলে অনেক কস্টলি ব্যয়বহুল একটা হসপিটালে গেছেন, যেখানে ওষুধপত্রের খরচ হসপিটাল বিয়ার করার কথা, তারা বিলের মধ্যে ধরবে,
ওখানে কি তিনি আবার এক্সট্রা নিজের ওষুধের খরচ নিজে বিয়ার করবেন নাকি? না, তিনি যদি ডোনেট করতে হয় সেটা আলাদাভাবে করবেন। আর এটা তো ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে ডোনেট করার কিছু নাই। তাহলে দেখেন ইন্স্যুরেন্স অনলি দোজ, একে তো অনলির কারণে মার্কেট সাইজ কমে গেল, আবার কিন্তু মেডিকেল সার্ভিসেস, তার মানে এটা হাস্যকর একটা কথা হয়ে গেল যে আমরা তো তাদের খরচ মানে ইন্স্যুরেন্স কোম্পানি তো তাদের মানে ওই সমস্ত মানুষদের খরচ ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করার কি দেবে, প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে আনবে। এখন তারা ওয়েলদি কি ওয়েলদি না তাতে তাদের কি যায় আসে? মেডিকেল সার্ভিসের জন্য কোম্পানিকে তো পে করতে হবে চুক্তি হওয়ার পরে। তার কারণে দেখেন এগুলো একটাও হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা রয়ে গেল? দেখেন এইটাই রয়ে গেল। তাহলে যে প্রথমে দেখেন মিডল এজ কাস্টমারদেরকে আপনার এই মানে আপনাদের অপ্রাসঙ্গিক বলা হচ্ছে, এখানে দেখতে হবে আসলে এল্ডারলি পিপলের কথা দেখেন, তখন এইজটা কিন্তু কিছুটা প্রাসঙ্গিক হয়ে গেল। আর আমরা এখানে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করছি কিছুটা কনক্লুশনের সাথে মানে সিমিলার, কিন্তু এটা কনক্লুশনের মধ্যে একটু টাফার টাইপ আর কি, ইনফারেন্সের মধ্যে একটু টাফ ধরনের কোশ্চেন এটা। তো আলহামদুলিল্লাহ, তারপর আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আরেকটা প্রশ্ন করি, এইটা একটু সলভ করার চেষ্টা করেন সবাই। সবাই এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করেন। নিদার এই রাইজিং স্ট্যান্ডার্ড লিভিং নর ব্যালেন্স ট্রেড by itself establishes a country's ability to compete in the international marketplace। বলা হচ্ছে একটা কোম্পানির আন্তর্জাতিক বাজারে, ইন্টারন্যাশনাল মার্কেটে একটা কোম্পানির কম্পিট করার যে অ্যাবিলিটি, সেটা শুধুমাত্র মানে এই স্ট্যান্ডার্ড লিভিং এর যে রাইজিং অর্থাৎ বাড়ন্ত বা ক্রমবর্ধমান বর্ধনশীল লিভিং স্ট্যান্ডার্ড, শুধু এটার দ্বারাও প্রতিষ্ঠিত হবে না, বা শুধু ভারসাম্যপূর্ণ বাণিজ্য এটার দ্বারাও প্রতিষ্ঠিত হবে না। তার মানে এটাকে যদি আমরা এক্স বলি, শুধুমাত্র এক্স আর ওয়াই এই কোনোটার দ্বারা কি হবে না, এটা মনে করেন এটাকে এই কান্ট্রিজ অ্যাবিলিটি, এটাকে আমরা জেড বলছি, তাহলে জেড প্রতিষ্ঠিত হবে না। শুধুমাত্র এক্স বা ওয়াই দ্বারা জেড প্রতিষ্ঠিত হবে না, এমন একটা কথা বলছে। তার মানে এক্সটা কি শুধুমাত্র লিভিং স্ট্যান্ডার্ডটা রাইজিং এই অবস্থা বা ট্রেড ব্যালেন্স আছে শুধুমাত্র এটা, কেউ একে একে কিন্তু একটা দেশের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার যে সক্ষমতা সেটাকে এস্টাবলিশ করবে না। অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কেমন প্রতিযোগিতা করতে পারবে সেটা শুধুমাত্র বাংলাদেশের লিভিং স্ট্যান্ডার্ড রাইজিং এটা দেখলেও বলা যাবে না, শুধুমাত্র ট্রেড ব্যালেন্স আছে এটা দেখলেও বলা যাবে না। তাহলে কেমনে বলা যাবে? এখানে তো সব নাকচ করে দিল। বলছে বোথ আর রিকোয়ার্ড সাইমালটেনিয়াসলি, বলছে দুইটাই একসাথে দরকার। তার মানে কোন দুইটা? এই দুইটা বলতে কাকে? স্ট্যান্ডার্ড লিভিং কে বুঝাচ্ছে, রাইজিং স্ট্যান্ডার্ড লিভিং কে বুঝাচ্ছে, এবং আর কি বুঝাচ্ছে? ব্যালেন্স ট্রেড কে বুঝাচ্ছে। এই দুইটাই একসাথে দরকার। হ্যাঁ, দুইটা একসাথে দরকার, যে এই কান্ট্রির অ্যাবিলিটি টু কম্পিট ইন ইন্টারন্যাশনাল মার্কেট এটাকে যদি আমরা এস্টাবলিশ করতে হয় তাহলে দুইটা দরকার। এরপরে সিন্স মানে হলো বিকজ, কেন, কারণ, এটা দ্বারা কারণ দেখাচ্ছে। তাহলে কেন দরকার? বলে কারণ স্ট্যান্ডার্ডস অফ লিভিং ক্যান রাইজ বিকজ অফ গ্রোয়িং ট্রেড ডেফিসিটস, ডেফিসিট মানে ঘাটতি। তাহলে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড লিভিং বাড়তে পারে বাড়ন্ত বাণিজ্য ঘাটতির কারণে। তার মানে ওই যেখানে ব্যালেন্স ট্রেড বলেছে তার ঠিক উল্টা, বাণিজ্য ঘাটতি বাড়ার কারণে। তো ঘাটতি বাড়লো মানে ব্যালেন্স তো আর থাকলো না, ব্যালেন্স নষ্ট হলো। অর ট্রেড ক্যান বি ব্যালেন্সড, তার মানে স্ট্যান্ডার্ড লিভিং আপনি বাড়াইতে পারবেন, অর্থাৎ এক্স কে স্যাক্রিফাইস করে আপনি ওয়াই বাড়াইতে পারেন, এক্স এ কম্প্রোমাইজ করে আপনি ওয়াই বাড়াতে পারেন, এটা তো জেড বলেছি, বা ওয়াই তে কম্প্রোমাইজ করে আপনি এক্স বাড়াতে পারেন। এই যে এই কথাই বললো, দুইটা একসাথে দরকার। কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড লিভিং বাড়ানো যায় ট্রেড ডেফিসিট তৈরি করার মাধ্যমে, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেডে কম্প্রোমাইজ করে, অথবা ট্রেডকে ব্যালেন্সে আনা যায় স্ট্যান্ডার্ড লিভিং কমিয়ে দিয়ে। তাহলে যেহেতু একটা কম্প্রোমাইজ করে আরেকটা পাওয়া যায়, তাহলে শুধুমাত্র একটার অবস্থা ভালো দেখেই আরেকটাতে কথা আপনি পরীক্ষায় পুরা সময় ধরে আপনি শুধু ম্যাথ অ্যান্সার করলেন, তাহলে ম্যাথে তো মার্ক বাড়বেই। হ্যাঁ, তাহলে আপনি ম্যাথে মার্ক পাইলেন, এটা তো আপনার আর পরীক্ষা ভালো করার অ্যাবিলিটিকে এস্টাবলিশ করছে না। কারণ আপনি ম্যাথে বেশি সময় দিচ্ছেন, আপনি ইংলিশের জন্য কোনো সময় দিচ্ছেন না, তাহলে ইংলিশে খারাপ করছেন না, বা পুরো সময় আপনি ইংলিশে দিচ্ছেন, তাহলে ইংলিশে মার্ক বাড়বে, ম্যাথে তো কমবে।
তাহলে শুধুমাত্র ইংরেজিতে ভালো করা, আমরা যদি আমাদের প্রেক্ষাপটে বলি তাহলে বলতে এইভাবে, শুধুমাত্র ইংলিশে ভালো করা বা শুধুমাত্র গণিতে ভালো করার দ্বারা আপনার জব রিক্রুটমেন্ট টেস্টে ভালো করার এবিলিটিটা প্রতিষ্ঠিত হয় না। দুইটাই দরকার। কেন দরকার? কারণ ম্যাথে খারাপ করে ইংলিশে ভালো করা যায়, আবার ইংলিশে খারাপ করে ম্যাথে ভালো করা যায়। ঠিক একই রকম একটা যুক্তি, নামগুলা চেঞ্জ করে দিয়েছে, যুক্তির ধরনটা কিন্তু একই রকম, স্ট্রাকচারটা একই রকম। এখন প্রশ্ন হলো, ইফ দ্য ফ্যাক্ট স্টেট ইন দ্য প্যাসেজ আর ট্রু, বলা হচ্ছে এই প্যাসেজে যে ফ্যাক্ট গুলা দেওয়া হয়েছে এগুলো যদি ট্রু হয়, এ প্রপার টেস্ট অফ এ কান্ট্রিজ অ্যাবিলিটি টু বি কম্পিটিটিভ ইজ ইটস অ্যাবিলিটি টু হোয়াট। বলা হচ্ছে এই ফ্যাক্ট গুলো যদি এই ফ্যাক্ট গুলো যদি কি হয়, সত্য হয়, বলা হচ্ছে একটা দেশ কম্পিটিটিভ হতে পারবে কিনা তার টেস্ট কোনটা হবে। তাহলে টেস্টটা আমাদের আসল শর্ত কি? আমাদের আসল শর্ত কি বলেন তো? আমাদের আসল শর্ত কি? আসল শর্ত হলো দুইটাই দরকার। তাহলে এখানে দুইটা যেখানে আছে সেটা আমরা নেব। বলা হচ্ছে ব্যালেন্স ইজ ট্রেড, ব্যালেন্স ইজ ট্রেড হোয়াইল ইস্টার্ন লিভিংস রাইজেস। তাহলে এ কি শর্ত পূরণ করে নাকি করে না? এতে ইয়েস ইয়েস বলবেন আপনারা। আগে যে ইয়েস বলছেন এতক্ষণ পর্যন্ত যে ইয়েস বলছেন সেটা কিন্তু আগের কোশ্চেনের জন্য বলছেন। এখন এই প্রশ্নের জন্য আপনারা বলেন এ কি ইয়েস বলবেন নাকি নো বলবেন? এ কে, হ্যাঁ, এ কে কি ইয়েস বলবেন নাকি নো বলবেন? দেখেন এই প্রশ্নের জন্য, পার্টিকুলারলি এই প্রশ্নের জন্য আপনারা এ থেকে ইয়েস বলবেন নাকি নো বলবেন? হুম হুম এতে ইয়েস বলবেন নাকি নো বলবেন? ঝটপট বলে ফেলেন। এ থেকে আমরা কি ইয়েস বলবো নাকি নো বলবো? ঝটপট। এ থেকে ইয়েস বলবো নাকি নো বলবো? ঝটপট বলে ফেলেন। ভেরি গুড, ভেরি গুড। অনেকের কাছ থেকে আসছে। ইয়াসির আর হাবিব, শুভ, আপনি দ্বিমত পোষণ করলেন। দেখেন এতে আমরা ইয়েস বলতে হবে, কারণ এতে আমরা দুইটাই পাচ্ছি। আমাদের বলছে দুইটাই দরকার, তাহলে এতে আমরা দুইটাই পাচ্ছি। আপনি মনে হয় কারণের দিকে যোগ করেছেন। কারণটা তো পরে, আসল কথা হলো এখানে কি দরকার সেটা কিন্তু আগে বলেছে। সুতরাং অ্যান্সার কিন্তু কারণ থেকে আসবে না, অ্যান্সার আগে থেকে আসবে। ওই আপনাকে এই যে কারণের পরে বলেছে ম্যাথে খারাপ করার দ্বারা ইংলিশে ভালো করা যায়, ইংলিশে খারাপ করার দ্বারা ম্যাথে ভালো করা যায়। একটাতে খারাপ করে আরেকটাতে ভালো করা যায়। এই জন্য বলা হচ্ছে পরীক্ষায় যদি আপনি ভালো করতে হয় তাহলে দুইটাই দরকার। তাহলে যেখানে দুইটা আছে সেটাই তো আপনি নিবেন। আপনি যে কারণের মধ্যে যে খারাপ করার কথা আছে সেটা তো নিবেন না। তো যার কারণে এই আমাদের অ্যান্সার আসলে। দেখেন বি কেন অ্যান্সার না? বিতে বললো ব্যালেন্স স্টেট হোয়াইল ইস্টার্ন লিভিং ফলস। দেখেন এই যে ইস্টার্ন লিভিং ফলস, এই ফলস গিয়ে সমস্যা হয়ে গেল, এই জন্য বি বাদ। তারপর সি কে কেন নেব না? ইনক্রিজ ট্রেড ডেফিসিট, এই যে ট্রেড ডেফিসিট ইনক্রিজ করলে হবে না, এখানে এই ট্রেড ডেফিসিট ইনক্রিজ করা এইটার কারণে হলো না, এই কারণে বাদ। ট্রেড ডেফিসিট বাড়ালে হবে না। তারপর হলো ডি কেন বাদ? কিপ ইস্টার্ন লিভিং কনস্ট্যান্ট, ইস্টার্ন লিভিং তো কনস্ট্যান্ট লাগলে হবে না, কিপ ইস্টার্ন লিভিং কনস্ট্যান্ট, এই কারণে বাদ। ওয়াইল ট্রেড ডেফিসিট রাইজেস, এখানেও কিন্তু সমস্যা। ডিতে কিন্তু সব দিক থেকে সমস্যা। ইতে দেখেন ইতে দেখেন আমাদের বলছে ডিক্রিজ ইস্টার্ন লিভিং, এখানে ইস্টার্ন লিভিং ডিক্রিজ করতে হবে না, বরং রাইজিং লাগবে। আর ট্রেড ডেফিসিট কিন্তু বাড়ালে হবে না, কমাইতে হবে। তার মানে ইতেও সব দিক থেকে সমস্যা। তো যার কারণে আমরা অ্যান্সার ইও করতে পারবো না, অ্যান্সার ইও করতে পারবো না। তাহলে অ্যান্সার অবশ্যই এই হয়ে গেল। আশা করি সবাই ধরতে পেরেছেন। এবার আসেন আমরা যাই পরেরটাতে। তাহলে এটা আপনাদের শেষ প্রশ্ন, এটা পড়ে ফেলেন, এটা পড়ে ফেলেন, চিন্তা করেন, চিন্তা করে আজকের ক্লাসের শেষ প্রশ্ন হলো এইটা। পড়ে ফেলেন, চিন্তা করেন, যেন আমি ব্যাখ্যা করা না লাগে। এরপর আপনার অ্যান্সার অপশন দেব। আচ্ছা, অ্যান্সার গুলো আমি দিয়ে দিলাম। এখানে কোনটা হবে দেখেন, একেবারে দিয়ে দিলাম। এটা আপনারা করে দিতে হবে, এখনই করে দেন, সবাই রেসপন্স করেন।
তাহলে এটা অ্যান্সার করেন সবাই। ভেরি গুড, ভেরি গুড। অ্যান্সার হবে আমাদের বি। আশা করি আপনারা ধরতে পেরেছেন। ব্যাখ্যা দরকার আছে কিনা বলেন। ব্যাখ্যা কি লাগবে নাকি লাগবে না? ব্যাখ্যা না লাগলে পরে আরেকটা কোশ্চেনে যাব। যাদের ব্যাখ্যা লাগবে তারা লেখেন ইএক্স, আর যাদের 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 ব্যাখ্যা লাগবে না তারা লেখেন এনএক্স। ব্যাখ্যা লাগলে লেখেন ইএক্স, ব্যাখ্যা না লাগলে লেখেন এনএক্স। ভেরি গুড, তাহলে পরেরটাতে গেলাম। অ্যান্সার করেন। পরেরটাতে গেলাম, অ্যান্সার করেন। সাথীচন্দ্র গুড, প্রশ্ন আপনার সামনে চলে গেছে, সলভ করেন। কি বললাম? The amount of time it takes for most of the workers' occupational knowledge and skills to become obsolete has been declining because of the introduction of advanced manufacturing technology. এটাকে ছোট করে ফেলেন, AMT. Given the rate at which AMT is being currently introduced in manufacturing, the average workers old skills become obsolete. Obsolete মানে অকার্যকর বা সেকেলে পুরাতন, মানে এখন আর কাজে লাগে না। And new skills are required within as little as 5 years. বলা হচ্ছে যে যেই হারে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বা এএমটি ইন্ট্রোডিউস করা হয়, সেই হারে চলতে থাকলে যে কি বলা হচ্ছে মানে মানে কি বলে এএমটির ইন্ট্রোডাকশনের কারণে একজন ওয়ার্কারের, একজন কর্মীর যে পেশাগত যে জ্ঞান এবং দক্ষতা, সেগুলোর যে মানে মানে টাইম লাগে, এগুলো অবসলিট হতে যে টাইম লাগে সেটা কমে যায়, মানে খুব দ্রুত অবসলিট হয়ে যায়। হ্যাঁ, খুব দ্রুত অবসলিট হয়ে যায়। হ্যাঁ, বলা হচ্ছে এএমটির ইন্ট্রোডাকশনের কারণে ওয়ার্কারদের এই মানে পেশাগত জ্ঞান এবং পেশাগত দক্ষতা
বাতিল হয়ে যাওয়ার জন্য যে সময় সেটা কমে যাচ্ছে, অর্থাৎ দ্রুত বাতিল হয়ে যাওয়ার সময়টা চলে আসে। বলা হচ্ছে এটা যেই হারে ইন্ট্রোডিউস করা হচ্ছে এমনকি 5 বছরের মধ্যে এটা অবসলিট হয়ে যায়, সেকেলে হয়ে যায়। বলা হচ্ছে ফিজিবল মানে হলো সম্ভবপর। তো বলা হচ্ছে নিচের কোনটা, হুইচ অফ দ্য ফলোইং, মানে নিচের কোন প্ল্যানটা যদি সম্ভবপর হয়, মানে একটা কোম্পানিকে অ্যালাউ করবে টু প্রিপেয়ার মোস্ট এফেক্টিভলি ফর দ্য র্যাপিড অবসোলিসেন্স অফ স্কিলস ডিসক্রাইবড অ্যাবাভ। এই যে এই র্যাপিড অবসোলিসেন্স সেটাকে মানে সেটার জন্য মানে ভালোভাবে তৈরি হতে হেল্প করবে। বলা হচ্ছে দ্য কোম্পানি উইল ডেভেলপ এ প্রোগ্রাম টু অফার সিলেক্টেড এমপ্লয়িজ the opportunity to receive training 6 years after they were originally hired. তো 5 বছর তো অবসলিট হয়ে যাবে। 5 বছর যদি অবসলিট হয়ে যায় তাহলে 6 বছর পর পর ট্রেনিং দিলে কেমনে হবে? আবার সিলেক্টেড নাম্বার অফ এমপ্লয়ীদেরকে কেমনে দেয়? বাকি তো কাজ করতে পারবে না, তাহলে এ বাদ। বিতে বলেছে দ্য কোম্পানি উইল ইনক্রিজ ইটস ইনভেস্টমেন্ট ইন এএমটি এভরি ইয়ার ফর এ পিরিয়ড অফ অ্যাট লিস্ট 5 ইয়ার্স। মাত্র 5 বছর, তো এখানে তো নিয়মিত 5 বছর লাগবে। তাছাড়া এখানে ইনভেস্টমেন্ট ইনক্রিজ করা তো আসল কথা না, আসল কথা হলো ওই কর্মীদেরকে কাজের উপযোগী করা। তাহলে এই জন্য এটা অপ্রাসঙ্গিক বিষয়ের উপর বেশি জোর দিচ্ছে। সিতে বললো দ্য কোম্পানি উইল পিরিয়ডিক্যালি সার্ভে ইটস এমপ্লয়িজ টু ডিটারমাইন how the introduction of AMT has affected them. এখানে সার্ভে করলে কি কাজ হয়ে যাবে? সার্ভে করলো আপনি খালি কি করলেন, ওই মানে করোনার বা যে কোনো অসুখের খালি কি করলেন, আপনি টেস্ট করলেন। তো টেস্ট করলে কি রোগী ভালো হয়ে যাবে? হ্যাঁ, টেস্ট করলে কি রোগী ভালো হয়ে যাবে? না, মোটেই না। তো যার কারণে আমাদের সি অ্যান্সার না। হ্যাঁ, এখানে সার্ভেটাতে সমস্যা। সার্ভে করা তো আর আমাদের সমাধান দিচ্ছে না। বলা হচ্ছে বিফোর দ্য ইন্ট্রোডাকশন অফ AMD দ্য কোম্পানি উইল ইনস্টিটিউট অ্যান এডুকেশনাল প্রোগ্রাম to inform its employees of the probable consequence of the introduction of AMT. বলা হচ্ছে খালি probable consequence গুলো জানিয়ে দিবে, অর্থাৎ সম্ভাব্য পরিণতিগুলো জানিয়ে দিবে। তো জানিয়ে দিলে কি কাজ হয়ে গেল? জানালে লাভ কি? হ্যাঁ, আপনার জ্ঞান দক্ষতা আমরা জানা দিলাম যে আপনার জ্ঞান দক্ষতা সব অকেজ হয়ে যাবে, তাহলে এদের দ্বারা তার কি লাভ হলো, কোম্পানির কি লাভ হলো? তাহলে এটার দ্বারাও হবে না। তাহলে ভেরি গুড, অ্যান্সার কিন্তু ই থাকছে, দেখেন অন্যগুলো হচ্ছে না। কেমনে হলে ইতে কি আছে দেখেন, the company will ensure that it can offer its employees any training necessary for meeting their job requirements. কোম্পানি এটা নিশ্চিত করবে যে তাদের এমপ্লয়ীদের যে জব রিকোয়ারমেন্ট মানে কাজের জন্য যতগুলো ট্রেনিং দরকার সবগুলো দেওয়াটাকে এনশিওর করবে। যত ট্রেনিং দরকার সব ট্রেনিং কোম্পানি দেওয়াটা এনশিওর করবে। তাতে আর কোনো সমস্যা নেই। কোম্পানির তাদের ট্রেনিং ইনস্টিটিউট থাকবে, যেটাই দরকার তারা ওই ট্রেনিং এ ওইখানে ইয়ে দিয়ে দিবে, অথবা কোনো ট্রেনিং ইনস্টিটিউটের সাথে তারা চুক্তি করবে, হয়ে গেল। তাহলে তো আমাদের এটা মোটামুটি সলভ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ই। ধরতে পেরেছেন সবাই? তাহলে আমাদের ই অ্যান্সার হবে। ভেরি গুড। তাহলে আজকে আমাদের এখানে রাখতে হচ্ছে। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। তাহলে ঠিক আছে, আজকে আমরা এখানে রাখলাম। আল্লাহ হাফেজ। কারো কোনো কমপ্লিমেন্টারি প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি, ক্লাসের শেষ দিকে আছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। হ্যাঁ, অর্পিতা শুভ্র, ইউ আর ওয়েলকাম। মীরা মঞ্জুলা, ওয়ালাইকুম আসসালাম। আফসানা জামান জেমি, ইউ আর ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। তাহলে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।